আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার শোনা স্যার। যাচ্ছে। ওকে, আমরা শুরু করি। আমরা তো অপেক্ষা করেছি এবং অনেকে জয়েন করেছেন। হ্যাঁ, আমরা শুরু করি। আমাকে একটু হেল্প করতে হবে। আমরা সম্ভবত গত ক্লাসে চ্যাপ্টার 6টা শেষ করেছিলাম, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার Yes, 7 স্যার। করব। আমার যেহেতু দুটো ক্লাস, চেষ্টা করবো চ্যাপ্টার 7 শেষ করে চ্যাপ্টার 8 এর যতটুকুন পারি, হ্যাঁ, আমরা শেষ করতে। ঠিক আছে? তো আমরা চ্যাপ্টার 7 শুরু করি। আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে ম্যানুয়ালটা আছে, অ্যাসুরেন্স ম্যানুয়াল। এই অ্যাসুরেন্স ম্যানুয়ালের পেজ নাম্বার 157, 157 নাম্বার পেজ থেকে চ্যাপ্টার 7 শুরু। সো আপনারা সবাই একটু বের করেন পেজ নাম্বার 157, 157 নাম্বার পেজ। এইখানে দেখেন চ্যাপ্টার 7 পারচেজ সিস্টেম শুরু। হ্যাঁ, এখানে প্রথমে যে লার্নিং টপিকস গুলো আছে, এই লার্নিং টপিকস এর প্রথম যেটা অর্ডারিং, তারপর হচ্ছে গুডস ইনওয়ার্ড, রেকর্ডিং অফ ইনভয়েস, পেমেন্ট আর ডেফিসিয়েন্সিস। এই বিষয়গুলো হলো চ্যাপ্টার 7 এর আলোচ্য বিষয়। একেবারে চ্যাপ্টার 7 পারচেস সিস্টেমের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেইগুলো দেওয়া আছে। আমি স্যার, যখন আপনাদের চ্যাপ্টার 7 তো শেষ স্যার। পারচেস সিস্টেম শেষ করছি আমরা। না জি না স্যার। স্যার। না স্যার। না স্যার, চ্যাপ্টার 7 শুরু করা হয়নি স্যার। হ্যাঁ 6 স্যার, শেষ চ্যাপ্টার হয়েছে। 6 শেষ হয়েছে, 7 এখনো যে শেষ আপনি হয়নি। চ্যাপ্টার চ্যাপ্টার 7 সিস্টেম পড়াইছেন স্যার? না না, চ্যাপ্টার 7 পড়াই নাই ভাই। স্যার চ্যাপ্টার 7 পড়ানো হয়নি। পারচেস সিস্টেম কি পড়ানো হয়েছে? আমার মনে হয় আমি রেভিনিউ পর্যন্ত না পড়িয়েছি স্যার, চ্যাপ্টার পড়ানো 6। স্যার হয়নি। রেভিনিউ পর্যন্ত পড়াইছেন স্যার। চ্যাপ্টার সিক্স 6 রেভিনিউ। সিক্স চ্যাপ্টার সেভেন 6 পড়া হয়েছে। চ্যাপ্টার 6 এর ক্যাশ কালেকশন পর্যন্ত পড়িয়েছেন স্যার। জি 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 জি, চ্যাপ্টার 6 পর্যন্ত জি পড়িয়েছি। আজকে আমরা চ্যাপ্টার 7 পড়াচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। জি। ওকে, আপনারা যেটা বলতেছিলাম, আপনারা চ্যাপ্টার 7 পারচেজ সিস্টেম, এটা আপনারা কোথায় পাবেন? স্টুডেন্টস বইয়ের পেজ নাম্বার 1। হোস্ট কে আছেন ভাই? ওনাকে মিউট করে দেন টাইমলি। ভাই করে দিছি ভাই। স্যার ক্লাস নেন। তো এখানে আমি আবারও রিপিট করছি, যেহেতু একটু কনফিউশন ছিল আপনাদের। আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে চ্যাপ্টার 7 আলোচনা করব এর একটা ধারণা দেয়া আছে চ্যাপ্টার 7 পারচেজ সিস্টেম, পেজ নাম্বার 157। এখানে বলা আছে যদি এই চ্যাপ্টারটা পড়ি তাহলে আমরা পারচেজের ক্ষেত্রে অর্ডারিং, গুডস ইনওয়ার্ড এন্ড রেকর্ডিং অফ ইনভয়েসেস এবং পেমেন্ট, এই তিনটা বিষয় সম্পর্কে আমাদের একটা ধারণা আমরা পাবো পারচেজ সিস্টেম সম্পর্কে। যাই হোক, আমি যখন চ্যাপ্টার 6 আলোচনা করেছি আপনাদের সাথে,
চ্যাপ্টার 6 রেভিনিউ সিস্টেম আলোচনা করার সময় আমি বলেছিলাম চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8, মূলত এই তিনটা চ্যাপ্টার্স যখন আমরা পড়বো, তিনটা চ্যাপ্টার আমরা যখন পড়বো, তখন তিনটা বিষয় আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব, বা তিনটা বিষয়কে সামনে রেখে আমরা এই তিনটা চ্যাপ্টার পড়বো আর কি। হ্যাঁ, বলেছিলাম যে একটা প্রতিষ্ঠান তার ইন্টারনাল কন্ট্রোলস কেন ইমপ্লিমেন্ট করবে, আমার একদিন কতগুলো রিস্ক আমার করার একদিন জন্য। হ্যাঁ, এটা একটু তিনটে করে দিতে বা কতগুলো রিস্ক মিনিমাইজ করার জন্য তারা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ইমপ্লিমেন্ট করবে, তাই তো? তাহলে প্রথম কাজটা হলো রিস্ক গুলো আইডেন্টিফাই করা। এই রিস্ক গুলো আইডেন্টিফাই করে এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য কি কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আর আপনি যখন অডিট করতে যাবেন, এই অংশের অডিট করার জন্য কি ধরনের অডিট প্রসিডিউরস আপনি গ্রহণ করবেন, অর্থাৎ রিস্ক, এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য ইন্টারনাল কন্ট্রোলস কি কি ইমপ্লিমেন্ট করবেন, এবং অডিট প্রসিডিওর কি হবে এই অংশের অডিট করার জন্য। সো চ্যাপ্টার 7 পারচেস সিস্টেম, এটা পড়ার সময়ও আমরা এই তিনটা বিষয় খেয়াল রাখবো, যে পারচেস করার ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতে পারে, এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস তারা ডিজাইন করবে বা ইমপ্লিমেন্ট করবে, আর আপনি যখন অডিট করতে যাবেন আপনি কি ধরনের অডিট প্রসিডিওর গ্রহণ করবেন এই অংশের অডিট করার জন্য। তো চ্যাপ্টার 6 এর মতো চ্যাপ্টার 7 পারচেস সিস্টেমকে আমি মোট তিনটা ভাগে ভাগ করেছি। আমাদের পড়ার সুবিধার্থে বা বোঝার স্বার্থে আমি তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম অংশটুকুন হলো অর্ডারিং। পারচেস করার সময় এই অর্ডারিং মানে আমি যখন কোনো প্রোডাক্ট, হ্যাঁ, বা কোনো সার্ভিস, যে নামেই ডাকেন না কেন, যে যেটাই আপনি কি করতে চান, প্রোডাক্ট যদি আপনি পারচেস করতে চান, হ্যাঁ, বা সার্ভিস যদি কারোর কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে কি ধরনের রিস্ক একটা প্রতিষ্ঠান ফেস করতে পারে, সেই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করা দরকার, আর আপনি যখন অডিট করতে যাবেন এই অংশের অডিট প্রসিডিওরটা কি হওয়া দরকার। ঠিক একইভাবে গুডস ইনওয়ার্ড অ্যান্ড রেকর্ডিং অফ ইনভয়েসেস এর ক্ষেত্রেও কি কি রিস্ক ফেস করতেছে, এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করা দরকার, এবং আপনার অডিট প্রসিডিওর গুলো আপনি কি গ্রহণ করবেন। এবং লাস্টের যে পার্টটা পেমেন্ট, এটার ক্ষেত্রেও এই তিনটা বিষয় আমরা দেখার চেষ্টা করব। পেমেন্টের ক্ষেত্রে কি ধরনের রিস্ক ফেস করতেছে অর্গানাইজেশন, এই রিস্ক মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করবে, আর আপনি অডিট করতে গেলে কি ধরনের অডিট প্রসিডিওরস আপনি গ্রহণ করবেন। তাহলে এই চ্যাপ্টার 7 পারচেস সিস্টেমকে আমি মোট তিনটা ভাগে ভাগ করলাম: অর্ডারিং সিস্টেম, গুডস ইনওয়ার্ড অ্যান্ড রেকর্ডিং অফ ইনভয়েসেস, এবং লাস্টের যে অংশ পেমেন্ট। হ্যাঁ, তো আপনারা সবাই আপনাদের বইয়ের পেজ নাম্বার বের করেন। 161, 161 নাম্বার পেজ থেকে শুরু অর্ডারিং। তো আমরা বইয়ে যে টেক্সট দেওয়া আছে, বইয়ে যে আলোচনা করা আছে, এই আলোচনায় যাওয়ার আগে প্র্যাকটিক্যালি কি হয় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, পারচেজ, একটা প্রতিষ্ঠান কিভাবে পারচেজ করে এই বিষয়ে একটু আলোচনা আপনাদের সাথে করি। সাধারণত তারা প্রতিষ্ঠান পারচেজ করার জন্য কি কি প্রোডাক্ট, হ্যাঁ, বা কি কি পারচেজ করবে তার একটা লিস্ট করে কার কাছ থেকে পারচেজ করা যায়, হ্যাঁ, যে ভেন্ডর, সাপ্লায়ার, এদের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে ভেন্ডর এনলিস্টমেন্ট বা এই সাপ্লায়ার এনলিস্টমেন্ট করে থাকে। সাপ্লায়ারের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে, তাদের প্রতিষ্ঠানের নাম, লিগ্যাল স্ট্যাটাস, ব্যাংক ইনফরমেশন, সলিসিটর, ক্রেডিট রেটিং ইনফরমেশন, তার সঠিক সময়ে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবে কিনা, এই ধরনের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে অর্গানাইজেশন গুলো কি করে, এই সাপ্লায়ার এনলিস্ট করে থাকে। তো যখন কোনো প্রোডাক্ট পারচেস করার প্রয়োজন হয়, তখন এই এনলিস্টেড সাপ্লায়ারের কাছ থেকে তারা কোটেশন সংগ্রহ করে। কোটেশন সংগ্রহ করে কোয়ান্টিটি, কোয়ালিটি এবং প্রাইস, তিনটা কনসিডার করে তারা কি করে, এই সাপ্লায়ার সিলেক্ট করে এবং তাকেই অর্ডার কি করে, সাবমিট করে থাকে। এইটা
একটা অর্ডারিং সিস্টেমের ক্ষেত্রে এই প্রসেসগুলো একটা অর্গানাইজেশন কি করে থাকে, ফলো করে থাকে। তাহলে আমরা এখন দেখি এই যে অর্ডারিং সিস্টেম, পারচেস সিস্টেমের ক্ষেত্রে অর্ডার যখন প্লেস করবে তখন একটা প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি কি কি রিস্ক ফেস করতে পারে, এটা দেয়া আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 161, 161 নাম্বার পেজে দেওয়া আছে। বলতেছে যে রিস্কটা কি, বলছে আনঅথরাইজড পারচেজেস মে বি মেড ফর পার্সোনাল ইউজ। হ্যাঁ, পারচেস করা হলো কিন্তু এটা অথরাইজড না। একটা প্রতিষ্ঠানের যে পলিসি প্রসিডিওর আছে, এই পলিসি প্রসিডিওর ফলো করে অথরাইজড করা হয় নাই, আনঅথরাইজড এমন কোনো পারচেজ যদি হয় তাহলে সেটা প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত নাও হতে পারে, পার্সোনাল পারপাজে তারা কি করতে পারে, ব্যবহার করতে পারে। ধরেন 10টা প্রোডাক্ট তারা পারচেস করলো, এর ভেতর 8টা অথরাইজ, 2টা অথরাইজ না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হতে পারে, এই 2টা প্রোডাক্ট পার্সোনাল পারপাজে কি হতে পারে, ইউজ হতে পারে। এইটা বলতেছে একটা রিস্ক। আমরা কিন্তু আলোচনা করতেছি প্রতিষ্ঠানগুলো কি রিস্ক ফেস করতে পারে। হ্যাঁ, রিস্ক ফেস করতে পারে। সেক্ষেত্রে বলতে যে আনঅথরাইজ পারচেজেস মে বি মেড ফর পার্সোনাল ইউজ, যদি আনঅথরাইজ কোনো পারচেস করে থাকে অর্গানাইজেশনের পলিসি প্রসিডিওর ফলো না করে, তাহলে এই পারচেস করে এই প্রোডাক্টটা পার্সোনাল পারপাজে ইউজ করতে পারে। এবং যদি পার্সোনাল পারপাজে ইউজ করে এবং প্রতিষ্ঠানের পারপাজে ইউজ না হয়, সেক্ষেত্রে এটা কি হবে বলেন তো, প্রতিষ্ঠান এর দ্বারা লুজার হবে, তাই তো, ক্ষতির সম্মুখীন হবে। হ্যাঁ, পারচেস করা যার প্রয়োজন নাই কিন্তু পারচেস করে প্রতিষ্ঠানের কাজে লাগছে না, পার্সোনাল পারপাজে ইউজ করতেছে, এই জন্য এটাকে একটা রিস্ক বলতেছে। এরপর বলতেছে গুডস অ্যান্ড সার্ভিসেস মাইট নট বি অবটেইনড অন দ্য মোস্ট অ্যাডভান্টেজাস টার্মস। সেকেন্ডটা বলতেছে গুডস অথবা সার্ভিস, হ্যাঁ, এই যেটা মাইট নট বি অবটেইনড অন দ্য মোস্ট অ্যাডভান্টেজাস টার্মস, অর্থাৎ আপনি কোন প্রোডাক্ট কি করলেন, পারচেস করলেন অথবা সার্ভিস নিলেন কারো কাছ থেকে, সেই ক্ষেত্রে বলতেছে যে মোস্ট অ্যাডভান্টেজাস টার্মস এইটা অর্গানাইজেশন এনজয় নাও করতে পারে। এখানে মোস্ট অ্যাডভান্টেজেস টার্মস বলতে কি বোঝাচ্ছে, বলতেছে যে ধরেন কোন একজন সাপ্লায়ার আপনাকে একটা ক্রেডিট ফ্যাসিলিটি দিতে চাইলেন, যে আপনি যদি আমার কাছ থেকে পারচেস করেন তাহলে 60% আপনি ক্যাশে পারচেস করবেন, 40% আপনি ক্রেডিটে পারচেস করবেন এবং এই 3 মাস পর এটা পে করলে হবে। এইরকম একজন কাস্টমার আপনাকে অফার করলো, আর একজন সরি সাপ্লায়ার অফার করলো, আর একজন অফার করলো যে আপনার সাথে ক্যাশে সেল করবে। ঠিক আছে, তো যদি আপনি এই যে ক্রেডিট টার্মস আপনাকে কি করতে চাইলো, একজন অফার করলো, আপনি যদি সেইটা না নেন, সেই ক্ষেত্রে বলতেছে মোস্ট অ্যাডভান্টেজেস টার্মে আপনি প্রোডাক্টটা কি করলেন না, পারচেস করলেন না। এরকম অনেক এক্সাম্পল দেয়া যেতে পারে। সো আমরা এতটুকুন জানলাম যে অর্ডারিং এর ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান এই ধরনের রিস্ক ফেস করতে পারে, যে গুডস এন্ড সার্ভিসেস মাইট নট বি অবটেইনড অন দ্য মোস্ট অ্যাডভান্টেজাস টার্মস। তো দুইটা রিস্কের কথা এখানে বলেছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 161, সেখানে বলছে যে একটা প্রতিষ্ঠান অর্ডার পারচেস সিস্টেমের অর্ডারিং এর ক্ষেত্রে এই দুটো রিস্ক ফেস করতে পারে। এখন আসেন, এই যে রিস্ক গুলোর কথা আমরা বললাম, এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য প্রতিষ্ঠান কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে পারে। বলেছে যে প্রথম যে ইন্টারনাল কন্ট্রোলস, সেটাকে বলছে যে সেগ্রিগেশন অফ ডিউটিস, রিকুইজিশন অ্যান্ড অর্ডারিং। বলতেছে যে একটা প্রতিষ্ঠান যদি সেগ্রিগেশন অফ ডিউটিস ফলো করে থাকে, হ্যাঁ, তার রিকুইজিশন এবং অর্ডার প্লেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, এই রিস্কটা মিনিমাইজ করা যেতে পারে। কেমন, ধরেন পারচেজ রিকুইজিশন, অর্থাৎ ইউজার ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের পারচেজ করা প্রয়োজন বা যে ইউজারের পারচেজ করা প্রয়োজন কোন প্রোডাক্টের, সে কি করবে, এটার জন্য একটা পারচেজ রিকুইজিশন প্রিপেয়ার করবে এবং তার ডিপার্টমেন্টের যে হেড আছে, হ্যাঁ, ডিপার্টমেন্ট হেড দ্বারা এটা কি করে নেবে, অথরাইজ করাই নেবে। এইটা বলতেছে রিকুইজিশনের ক্ষেত্রে। আর অর্ডারিং এর ক্ষেত্রে বলতেছে যে যিনি অর্ডার ফর্ম প্রিপেয়ার করবেন তিনি পারচেজ রিকুইজিশনের উপর ভিত্তি করে অর্ডার ফর্মটা প্রিপেয়ার করবেন।
এই অর্ডার ফর্ম প্রিপেয়ার করার পর কেউ একজন রিকমেন্ড করবে, আর অন্য কেউ একজন এটা অ্যাপ্রুভ করবে। হ্যাঁ, তো এই যে দেখেন একটা প্রসেসে একাধিক ব্যক্তি, হ্যাঁ, যে একই কাজ করতেছে, এইটাকে বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটিস, যেটা আমরা ইন ডিটেলস চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 5 পড়ার সময় আপনাদের সাথে আলোচনা করেছি। তো বলতেছে যদি রিকুইজিশন এবং অর্ডারিং এর ক্ষেত্রে আমরা সেগ্রিগেশন অফ ডিউটিস ফলো করে থাকি, তাহলে উপরের যে রিস্কের কথা আমরা বলতেছি এই রিস্কটা মিনিমাইজ করা যেতে পারে বা এলিমিনেট করা যেতে পারে। সেকেন্ডটা বলতেছে যে সেন্ট্রাল পলিসি ফর চয়েস অফ সাপ্লায়ার্স। আমরা যে সাপ্লায়ারের কথা বললাম যে সাপ্লায়ার এনলিস্ট করতে হবে, সেক্ষেত্রে বলছে যে কারো কাছ থেকে যদি পারচেস করতে হয় বা কোনো সাপ্লায়ারকে যদি এনলিস্ট করতে হয়, তাহলে অর্গানাইজেশনের যে পলিসি বা প্রসিডিওর আছে, এই পলিসি বা প্রসিডিওর ফলো করেই তাকে কি করতে হবে, পারচেস করতে হবে আর কি। হ্যাঁ, সেন্ট্রাল পলিসি ফর চয়েস অফ সাপ্লায়ার্স। এরপর বলছি এভিডেন্স রিকোয়ার্ড ফর রিকোয়ারমেন্টস ফর পারচেজ বিফোর পারচেজ অথরাইজেশন। বলছে যে এভিডেন্স রিকোয়ার্ড অফ রিকোয়ারমেন্টস ফর পারচেজ বিফোর পারচেজ অথরাইজড, প্রিসেট অর্ডার কোয়ান্টিটিস, রিঅর্ডার লেভেল। বলতেছে যে আমি যখন পারচেস করব সেক্ষেত্রে আমার কি দরকার, বলছে যে এভিডেন্স দরকার। কিসের এভিডেন্স? কয়েকটা এক্সাম্পল এখানে দিছে, যে এটা কি প্রিসেট লেভেলে নেমেছে কিনা বা রিঅর্ডার লেভেলে নেমেছে কিনা। ধরেন কোনো একটা প্রোডাক্ট বলা আছে যে যদি এটা টোটাল কোয়ান্টিটি 10-এ নামে, তাহলে আমরা এটা পারচেস করব। সো এই ডকুমেন্ট আমার প্রয়োজন, যে এইটার কোয়ান্টিটি 10টা আছে কিনা, তাহলেই আমি কি করব, পারচেজ অর্ডার সাবমিট করব। যদি কোয়ান্টিটি 20টা থাকে, তাহলে আমি কি করতে পারবো না, পারচেজ অর্ডার সাবমিট করতে পারবো না, কারণ প্রিসেট লেভেল বা রিঅর্ডার লেভেলে এখনো প্রোডাক্টটা নামে নাই। ফোর্থ বলতেছে অর্ডারস ফ্রম প্রিপেয়ার্ড অনলি হোয়েন প্রি নাম্বারড পারচেজ রিকুইজিশন হ্যাজ বিন রিসিভড। বলতেছে যে অর্ডার ফ্রম প্রিপেয়ার্ড অনলি হোয়েন এ প্রি নাম্বারড পারচেজ রিকুইজিশন হ্যাজ বিন রিসিভড। বলেছে যে অর্ডার ফর্ম আমরা প্রিপেয়ার করব কখন, যখন আমরা প্রি নাম্বার পারচেজ রিকুইজিশন আমরা রিসিভ করব। একটু আগেই বলছিলাম যে পারচেজ ডিপার্টমেন্ট কি করবে, পারচেজ করার সময় ইউজারের কাছ থেকে রিকুইজিশন সংগ্রহ করবে, যারা ইউজার প্রোডাক্টের। এই ইউজার ডিপার্টমেন্ট একটা রিকুইজিশন প্রিপেয়ার করবে এবং ওই ডিপার্টমেন্ট ম্যানেজার এটা কি করবে, অথরাইজ করবে। এই ডকুমেন্ট যখন পারচেজ ডিপার্টমেন্টে আসবে, তখন পারচেজ ডিপার্টমেন্ট কি করবে, এর উপর ভিত্তি করে অর্ডার ফর্মটা প্রিপেয়ার করবে। এটাকে বলতেছে যে একটা ইন্টারনাল কন্ট্রোলস। এইটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে উপরের যে রিস্ক গুলো আছে সেটা আমরা মিনিমাইজ করতে পারবো। এরপর বলছে অথরাইজেশন অফ অর্ডার ফর্মস। অর্ডার ফর্মটা অবশ্যই প্রপারলি অথরাইজ করতে হবে। অর্ডার ফর্ম কেউ একজন প্রিপেয়ার করবে, কেউ একজন রিকমেন্ড করবে এবং কেউ একজন অথরাইজড করবে। এই যে অথরাইজেশনটা, এটা বলতেছে অর্গানাইজেশনের পলিসি অনুসারে যে ব্যক্তির, হ্যাঁ, বা যিনি রেসপন্সিবল পার্সন এটা কি করার কথা, অথরাইজড করার কথা, তিনি অথরাইজ করতেছেন কিনা এটা এনশিওর করতে হবে। এরপর আপনাদের এখানে বলছে প্রি নাম্বারড অর্ডার ফর্মস। প্রি অর্ডার ফর্মস গুলো প্রি নাম্বারিং হতে হবে। প্রি নাম্বারিং বলতে এখানে বোঝাচ্ছে যে সিকোয়েন্সটা কি করতে হবে, মেইনটেইন করতে হবে। সিকোয়েন্স বলতে 1 2 3 4 5 6 এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটার কথা বলতেছে, যে অর্ডার ফর্মস গুলো সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। কেন, যদি কোনো সিকোয়েন্স মিস থাকে, ধরেন 1 2 3 4 5 এরপরে 6 নাম্বার মিসিং, 7 8 আছে, তো 6 নাম্বার কেন মিসিং, এইটার কারণ এখন খুঁজে বের করতে হবে। এটার মিসিং যে এই ইনফরমেশনটা থাকতে হবে, কেন এটা মিসিং। এরপর বলছে সেফগার্ডিং অফ ব্লাঙ্ক অর্ডার ফর্মস। আপনার যে অর্ডার ফর্মস গুলো ব্লাঙ্ক রয়েছে, এই অর্ডার ফর্ম গুলো সিকিউরিটিটা এনশিওর করতে হবে। বলছে যে সেফগার্ডিং অফ ব্লাঙ্ক অর্ডার ফর্মস, অর্ডার ফর্মস গুলো যেগুলো ব্লাঙ্ক অবস্থায় আছে সেইগুলো সেফগার্ড রাখতে হবে, যাতে কেউ আনঅথরাইজড কারো অ্যাক্সেস এখানে না থাকে। যদি কারো হাতে এটা যায়, তাহলে সে কি করতে পারে, এই অর্ডার ফর্ম দিয়ে অর্ডার প্লেস করতে পারে। এই জন্য বলছে যদি যে সমস্ত ব্লাঙ্ক অর্ডার ফর্মস রয়েছে, সেগুলো সেফগার্ড, প্রপার সেফগার্ড এনশিওর করতে হবে।
রিভিউ ফর আউটস্ট্যান্ডিং অর্ডার, যদি কোনো অর্ডার দীর্ঘদিন ধরে আউটস্ট্যান্ডিং থেকে থাকে তাহলে কেন আউটস্ট্যান্ডিং আছে এই বিষয়টা এখন রিভিউ করতে হবে। রিভিউ করে এর কারণ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এবং লাস্টেরটা বলছে মনিটরিং অফ সাপ্লায়ার টার্মস এন্ড টেকিং অ্যাডভান্টেজ অফ ফেভারেবল কন্ডিশন। বলছে যে সাপ্লায়ারের সাথে যে টার্মস এন্ড কন্ডিশন ফিক্স আপ করা হয়েছে এটা রেগুলারলি মনিটর করতে হবে এবং এটা প্রতিষ্ঠানের পক্ষে যাতে আসে সেই বিষয়গুলো সবসময় খেয়াল রাখতে হবে। তো আপনাদের বইয়ের পেজ নাম্বার 161 161 নাম্বার পেজে এই কন্ট্রোলস গুলো দেয়া আছে রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য। হ্যাঁ, প্রত্যেকটা কন্ট্রোলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে। বলতে পারে যে অর্ডারিং এর ক্ষেত্রে, পারচেস সিস্টেমের অর্ডারিং এর ক্ষেত্রে রিস্ক মিনিমাইজ করার জন্য নিচের কোন কোন কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করা যেতে পারে। এক নম্বরে বললো অথরাইজেশন অফ অর্ডার ফর্মস, 2 নম্বরে বললো সেফগার্ড অফ ব্লাঙ্ক অর্ডার ফর্মস, 3 নম্বরে বললো রিভিউ ফর আউটস্ট্যান্ডিং অর্ডার্স, 4 নম্বরে বললো অ্যাবাভ অল। তো কোনটা হবে আনসার? অ্যাবাভ অল। সো আপনার এই যে সবগুলো যে পড়া আছে এই জন্য আপনি আনসার দিতে পারলেন। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা টপিকস আপনারা সঠিকভাবে পড়বেন। হ্যাঁ, কোনোটা বাদ দেওয়া যাবে না। ওকে, এখন দেখেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 161 161 নাম্বার পেজে একটা এক্সাম্পল দেয়া আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম্পলটা একটু আপনাদের সাথে আমি আলোচনা করব। কি বলছে দেখেন, বলছে কন্ট্রোলস ওভার অর্ডারিং ট্রুম্যান লিমিটেড, এখানে একটা কোম্পানির নাম বলছে, নামটা হলো ট্রুম্যান লিমিটেড বাইস ক্রয় করে থাকে ড্রগস ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি তারা কি করে ক্রয় করে? ড্রগস নামে একটা প্রোডাক্ট কি করে থাকে? কিনে থাকে। ড্রগস ইজ হাইলি মার্কেটেবল অ্যান্ড ইজিলি পোর্টেবল, মানে ড্রগস এই যে প্রোডাক্টটার নাম বলতেছে হাইলি মার্কেটেবল, অর্থাৎ মার্কেটে এর অনেক ডিমান্ড আছে, চাইলেই বিক্রি করা যেতে পারে। অ্যান্ড ইজিলি পোর্টেবল, পোর্টেবল মানে কি এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে নিয়ে যাওয়া যায়। দ্য কোম্পানি হ্যাজ এ হিস্টরি অফ থেফট অফ ইনভেন্টরিজ অফ ড্রগস। বলছে এই কোম্পানির কি আছে? হিস্ট্রি আছে, জানে যে এই ড্রাগস কি হয় বলেন তো? চুরি হয়, তাই তো? In order to make sure that only drugs required for business uses is purchased in the first place, the directors have decided to put the following controls into the operation. বলছি in order to make sure that only drugs required for business use is purchased in the first place. So ডিরেক্টররা সিদ্ধান্ত নিল যে ড্রাগস যেহেতু চুরি হচ্ছে সেহেতু এইটা তখনই পারচেস করা হবে যখন এটার প্রয়োজন হবে। দ্য ডিরেক্টরস হ্যাভ ডিসাইডেড টু পুট দ্য ফলোইং কন্ট্রোলস ইনটু অপারেশন। বলছে তাহলে এই যে রিস্কের কথা বললো, এই রিস্কটা মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য নিচের কন্ট্রোলস গুলো আমরা এখন ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এক্সাম্পলটা কি বললো? বলেছে একটা কোম্পানি ট্রুম্যান লিমিটেড তারা ড্রাগস নামে একটা প্রোডাক্ট পারচেস করে থাকে। এই ড্রাগসটা হাইলি মার্কেটেবল এবং ইজিলি পোর্টেবল, এর ডিমান্ড রয়েছে এবং খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, যার কারণে এইটা চুরি হয় প্রায়। হ্যাঁ, সো ডিরেক্টররা সিদ্ধান্ত নিল এই চুরিটা বা এই রিস্কটা মিনিমাইজ করার জন্য তারা এখন কি করবে? যখন ড্রাগস এর প্রয়োজন হবে তখনই তারা কি করবে? পারচেস করবে। সো যার কারণে নিচের কন্ট্রোলস গুলো তারা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে যে এই রিস্কটা কিভাবে মিনিমাইজ করা যেতে পারে। এক নাম্বার বলেছে যে সিমন দ্য স্টোর ম্যানেজার, স্টোর ম্যানেজার নাম হলো সিমন, সে কি করবে? উইল বি ইনচার্জ অফ পারচেজ রিকুইজিশন। পারচেজ রিকুইজিশনের জন্য রেসপন্সিবল পার্সন হলো সিমন, হুইচ উইল বি মেড when inventories of drugs have fallen to a preset level. বলতেছে যে সিমন এই স্টোর ম্যানেজার পারচেজ রিকুইজিশনের দায়িত্বে থাকবে এবং পারচেজ রিকুইজিশনটা সে তৈরি করবে যখন ড্রাগস এই ইনভেন্টরিটা প্রিসেট লেভেলে নেমে আসে। প্রিসেট লেভেল একটু আগে বলতেছিলাম যে আগেই নির্ধারণ করা থাকবে যে একটা প্রোডাক্ট এই লেভেলে নামলে হ্যাঁ আমরা পারচেজ
রিকুইজিশন রেইজ করব। ধরেন ড্রপস যদি 10টা, এই ইনভেন্টরি যদি যখন 10টায় নেমে আসবে কোয়ান্টিটি, তখন এটা কি করা হবে, পারচেস করা হবে। সেকেন্ড বলছে অর্ডারস উইল অনলি বি রেইজড ইন রেসপেক্ট অফ পারচেজ রিকুইজিশনস মেড বাই সিমন order will be raised in respect of purchase requisition made by Simon, except in periods of Simon's absence when requisition may be made by his deputy Kathy. বলতেছে যে ওকে, যে পারচেজ রিকুইজিশনটা যদি সিমনের কাছ থেকে আসে, শুধুমাত্র তার উপর ভিত্তি করেই অর্ডার ফর্মটা কি করা হবে, রেইজ করা হবে। তো সিমন যদি ছুটিতে থাকে, তাহলে তার পরিবর্তে তার যে ডেপুটি আছে ক্যাথি, হ্যাঁ, সে কি করবে, সে এই পারচেজ রিকুইজিশন রেডি করবে, তার উপর ভিত্তি করে অর্ডার ফর্মটা ফিল আপ করা হবে। অর্ডারস উইল বি অথরাইজড বাই লিন্ডা, পারচেজ ডিরেক্টর। বলছে যে পারচেজ ডিরেক্টর আছে তাদের, লিন্ডা, সে কি করবে, সেই শুধুমাত্র এই অর্ডার ফর্মটা অথরাইজ করবে। Random occasional spot checks will be carried by the Linda on the level of drops when the requisition is raised. বলছে যে তার কাছে রিকুইজিশন আসলেই সে রিকুইজিশন অ্যাপ্রুভ করবে না, সে র্যান্ডমলি চেক করে দেখবে এটা কি প্রিসেট লেভেলে নেমে আসছে কি না। এরপর বলছে পারচেজ অর্ডারস উইল বি কেপ্ট ইন এ লকড অফিস ইন দা পারচেজ ডিপার্টমেন্ট। বলছে যে এই পারচেজ অর্ডার গুলো অবশ্যই লকড অবস্থায় থাকবে পারচেজ ডিপার্টমেন্টে, যাতে আনঅথরাইজড অ্যাক্সেস কারো না থাকে। হ্যাঁ, সো ইন অ্যাডিশন, ইন অর্ডার টু কন্ট্রোল ইনভেন্টরিজ, ড্রপস উইল অনলি বি কেপ্ট ইন লকড কাপবোর্ড ইন দা ওয়্যার হাউস। তাহলে দেখেন যে ট্রুম্যান লিমিটেড কতগুলো ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে তার এই রিস্কটা মিনিমাইজ করার জন্য। প্রথমেই বলেছে যে স্টোর ম্যানেজার যিনি আছেন তিনি রিকুইজিশন রেইজ করবেন। কখন রেইজ করবেন, যখন এটা প্রিসেট লেভেলে নামবে, এবং পারচেজ ডিপার্টমেন্ট অর্ডার ফর্মটা প্রিপেয়ার করবে ওই পারচেজ স্টোর ম্যানেজারের কাছ থেকে। পারচেজ রিকুইজিশন যদি আসে, তিনি যদি অনুপস্থিত থাকেন, তাহলে তার ডেপুটি সে কি করবে, পারচেজ রিকুইজিশন রেইজ করবে। এরপর বলছে যে পারচেজ ম্যানেজার যিনি আছেন, সরি পারচেজ ডিরেক্টর যিনি আছেন, তিনি কি করবেন, এই অর্ডার ফর্মটা অথরাইজ করবেন। অথরাইজ করার সময় তিনি কি করবেন, র্যান্ডমলি একটু চেক করে নেবেন যে এইটা প্রিসেট লেভেলে নেমেছে কি না। আর বলছে যে আরেকটা কন্ট্রোল, যে অর্ডার ফর্মস গুলো যদি ব্ল্যাঙ্ক থাকে সেইটা অবশ্যই লকড অবস্থায় রাখতে হবে। তাহলে দেখেন এই এক্সাম্পল থেকেও এমসিকিউ কোশ্চেন আসতে পারে, উপরের অংশ তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে যে কি কি রিস্ক, কি কি ইন্টারনাল কন্ট্রোলস এই প্রতিষ্ঠান ইমপ্লিমেন্ট করতে পারে রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য, বলে এই নিচের তিনটা ABC তুলে দিতে পারে। হ্যাঁ, দিয়ে বলতে পারে 4 নম্বরে বলতে পারে অ্যাবাভ অল, আর 5 নম্বরে বলতে পারে নান অফ দ্য অ্যাবাভ। হ্যাঁ, তো এরকম একটা কোশ্চেন আসতে পারে কি পারে না এখান থেকে। পারে স্যার। স্যার তো এক্সাম্পল গুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। এখন আসেন এই অর্ডারিং এর ক্ষেত্রে আমরা দেখলাম একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করে। আপনি যখন এই রিস্ক গুলো অর্গানাইজেশনের, হ্যাঁ, পার্সপেক্টিভে, হ্যাঁ, ম্যানেজার বা দোজ চার্জ উইথ গভর্নেন্স তারা কি করতে পারে, এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য আমরা যে ইন্টারনাল কন্ট্রোলস গুলো আলোচনা করলাম, এইগুলো তারা কি করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে। এখন আমরা দেখব যে টেস্ট অফ কন্ট্রোলস, বা আমি বলতেছি অডিট প্রসিডিওরস আপনাদের বোঝানোর স্বার্থে। তো আপনি যখন অডিট করতে যাবেন, এই অংশের, এই ইন্টারনাল কন্ট্রোলস, এই অংশের অডিটটা আপনি কিভাবে করতে পারেন। এখানে বলেছে যে আপনি এই এই নিচের এই অডিট প্রসিডিওরস গুলো আপনি গ্রহণ করতে পারেন। পেজ নাম্বার 162 তে দেয়া আছে কি কি। 1 নাম্বার বলেছে রিভিউ লিস্ট অফ সাপ্লায়ার্স এন্ড চেক এ স্যাম্পল টু অর্ডারস মেড। বলতেছে যে রিভিউ লিস্ট অফ সাপ্লায়ার্স, আপনি অডিটে গিয়ে তাদের কাছে তাদের লিস্টেড সাপ্লায়ার, হ্যাঁ, সাপ্লায়ারের লিস্টটা আপনি
নিতে পারেন। নিয়ে এর সাথে আপনি কোনো একটা স্যাম্পল অর্ডার ফর্ম নিয়ে ক্রস চেক করে দেখতে পারেন অর্ডারটা যে সাপ্লায়ারকে দেওয়া আছে সেই সাপ্লায়ার এই লিস্টের ভেতরে থেকে নেওয়া হয়েছে কি না। কারণ অর্গানাইজেশনের পলিসি কি? পলিসি হলো আপনি যদি কোনো অর্ডার প্লেস করেন তাহলে লিস্টেড সাপ্লায়ারের ভেতর থেকে কাউকে না কাউকে প্লেস করতে হবে। সেকেন্ড বলছে চেক সিকোয়েন্স অফ প্রি নাম্বারড অর্ডার ফর্মস। আপনি এখন অর্ডার ফর্মের সিকোয়েন্স গুলো চেক করতে পারেন যে 1 2 3 4 5 6 এইভাবে সিকোয়েন্সিয়ালি গেছে কিনা, কোনো মিসিং নাম্বার আছে কিনা সেটা আপনি কি করতে পারেন, চেক করতে পারেন। এরপর বলছে চেক অর্ডারস আর সাপোর্টেড বাই এ পারচেজ রিকুইজিশন। আপনি স্যাম্পল বেসিসে কিছু অর্ডার ফর্ম নিতে পারেন, নিয়ে ক্রস চেক করে দেখতে পারেন যে পারচেজ রিকুইজিশন, হ্যাঁ, প্রত্যেকটা অর্ডার ফর্মের সাথে পারচেজ রিকুইজিশন আছে কি না। এই বিষয়গুলো আপনি এখন কি করতে পারেন, ক্রস চেক করে দেখতে পারেন। এবং লাস্টেরটা বলছে রিভিউ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ওভার ব্ল্যাঙ্ক অর্ডারস। হ্যাঁ, আপনি চাইলে যে ব্ল্যাঙ্ক অর্ডার ফর্মস গুলো আছে সেইগুলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা কি করতে পারেন, চেক করতে পারেন যে এগুলো লকড অবস্থায় আছে কিনা, আনঅথরাইজ কারো অ্যাক্সেস আছে কি না। আচ্ছা, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? স্যার একটা কোশ্চেন আছে। ইয়েস স্যার। আচ্ছা, কোশ্চেন নিব, তার আগে আমি জানতে চাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা জি জি ক্লিয়ারলি। স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। স্যার একদম ক্লিয়ার। আচ্ছা, কোনো নয়েজ আসতেছে কিনা? হ্যাঁ, নো নো স্যার। স্যার একদম স্মুথ। ওকে, ঠিক আছে, জি বলেন, কোশ্চেন করেন জি। স্যার কোশ্চেনটা হলো স্যার যে ব্ল্যাঙ্ক অর্ডার ফর্ম, এটা থেকে স্যার হুম, যে রিস্কটা হতে পারে, যে বললেন যে অন্য কারো হাতে পড়ে গেলে সে ওটা থেকে অর্ডার করতে পারে। তো স্যার জি এখানে তো জি স্যার কন্ট্রোল সিস্টেম আছে যে একটা মানে পারচেজ রিকুইজিশন, মানে কারো না কারো অথরাইজেশন ছাড়া তো স্যার আর কি মানে অর্ডার তো হওয়ার কথা না। তো সেক্ষেত্রে স্যার এই ধরনের জি রিস্কটা কি জি থাকে যে কারো হাতে পড়লে শোন, অন্য কেউ এটা অর্ডার করতে পারে? আপনি ঠিকই কোশ্চেন করেছেন, কিন্তু কথা হলো আমরা চিন্তা করতেছি যে একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতে পারে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, তো ওখানে জি আমরা স্যার। বলেছিলাম যে আনঅথরাইজড পারচেজ মেবি, হ্যাঁ বলেছিলাম না, জি জি যে স্যার, শুরুতে বলছি। আনঅথরাইজড পারচেজ ক্যান বি অ্যারেঞ্জ। পারচেজ মে বি মেড ফর পার্সোনাল ইউজ আনঅথরাইজড, ঠিক কিনা? হ্যাঁ, তো ধরেন স্যার। আমরা এটার দ্বারা তো একটা রিস্ক বা এটা একটা ফ্রডের কথা আমরা বলতেছি, তাই তো? হ্যাঁ, জি স্যার। ঠিক কিনা? তো জি জি স্যার। ফ্রডের জন্য কি দরকার, প্রথমে আপনার তো একটা অর্ডার ফর্ম দরকার, তাই না? তো রাইট বলতেছে স্যার। অর্ডার ফর্ম গুলোই যদি কি অবস্থায় থাকে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এনশিওর করা যায়, তাহলে অর্ডার ফর্মটা তো আনঅথরাইজ কেউ পাবে না, তাই তো? সো জি স্যার। যদি সাপ্লায়ারের সাথে সে একটা মানে কি করে যোগাযোগ করে একই অ্যালাইনমেন্টে যদি কোনো ফ্রড করতে যায়, সে রিস্কটাও আমরা কি করতে পারবো বলেন তো, এলিমিনেট করতে পারবো। পারবো। বুঝতে জি পেরেছেন স্যার। যে কোশ্চেন জি জি করেছেন? স্যার, বুঝতে পেরেছি। জি জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আমরা দেখলাম যে উপরের এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য আমরা ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করেছি। আর আপনি অডিট করার জন্য কি কি অডিট প্রসিডিওর আপনি গ্রহণ করতে পারবেন, সেটা মোট 4টা প্রসিডিওরের কথা বলা আছে এখানে। হ্যাঁ, প্রত্যেকটা প্রসিডিওর নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করলাম। এটা দেওয়া আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 162, 162 নাম্বার পেজে দেওয়া আছে। এখন দেখেন 162 এই 162 নাম্বার পেজে টেস্ট অফ কন্ট্রোলস ওভার অর্ডার্স এর একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব এখন। হ্যাঁ, দেখেন বলতেছে যে ডিরেক্টরস অফ ট্রুম্যান লিমিটেড হ্যাভ রিকোয়েস্টেড দ্যাট দ্য অডিটরস রিভিউ দ্যাট নিউ কন্ট্রোলস ওভার দ্য পারচেজ অফ ড্রাগস আর অপারেটিং ইফেক্টিভলি। কি বলছে? ডিরেক্টরস অফ ট্রুম্যান লিমিটেড, ট্রুম্যান লিমিটেডের যে ডিরেক্টররা আছে, হ্যাভ রিকোয়েস্টেড দ্যাট, রিকোয়েস্ট করেছে, the auditors review that the new controls over the purchase of drugs are operating effectively. তো ওই কোম্পানির ডিরেক্টররা তার অডিটরকে রিকোয়েস্ট করেছে একটু রিভিউ করে দেখতে তারা যে নতুন কন্ট্রোল সিস্টেম, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করেছে ড্রাগস যে চুরি হয় সেটার জন্য। মনে আছে না আগের এক্সাম্পলে কয়টা মোট ইমপ্লিমেন্ট করেছিল?
এক দুই তিন চার পাঁচটা, তাই তো? পাঁচটা জি, পাঁচটা ইন্টারনাল পাওয়া যায়। কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করেছিল। এখন অডিটরকে দায়িত্ব দিল এই ইন্টারনাল কন্ট্রোলস গুলো সঠিকভাবে সবাই পালন করতেছে কিনা, অপারেট করতেছে কিনা ইন্টারনাল কন্ট্রোলস গুলো, সেইটা চেক করতে বললো। তো বলছে দ্য অডিট সিনিয়র হ্যাজ দেয়ারফর ড্রাফটেড দ্য ফলোইং প্ল্যান। তো বলছে অডিট সিনিয়র তারা প্ল্যান করলো নিচের অডিট প্রসিডিওর্স গুলো তারা পারফর্ম করবে এই অংশের কাজ করার জন্য। এক নাম্বার বলেছে পারফর্ম এই স্পট চেক অন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ওভার পারচেজ অর্ডারস। তো বললো যে তারা প্রথম যে অর্ডার, যে প্রসিডিওরটা ফলো করবে সেটা হলো তাদের যে ব্লাঙ্ক অর্ডার ফর্মস গুলো আছে সেইটার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গুলো কি করেছে কিনা, এনশিওর করেছে কিনা, যাতে আনঅথরাইজড কেউ এখানে অ্যাক্সেস নিতে না পারে। এটা হলো এক নাম্বার, বললো কি বলেন তো, অডিট প্রসিডিওরস তারা গ্রহণ করবে যে কাজটা তাদেরকে দিয়েছে, তাই না? কারণ ওই যে তারা পাঁচটা কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করেছিল আগের এক্সাম্পলে, তার লাস্টেরটা ছিল যে পারচেজ অর্ডারস উইল বি কেপ্ট ইন লকড অফিস ইন দা পারচেজ ডিপার্টমেন্ট, পারচেজ ডিপার্টমেন্টে লকড অবস্থায় থাকবে। সো অডিটর যে প্রথম যে এটা চেক করবে যে পারচেজ ডিপার্টমেন্টে লকড অবস্থায় এই অর্ডার ফর্মগুলো আছে কিনা, এটা হলো এক নম্বর অডিট প্রসিডিওর। সেকেন্ড বলছে রিকোয়েস্ট দ্যাট লিন্ডা notifies the audit team of requisition for drugs during the audit and perform spot check on reorder level. সেকেন্ডটা বলছে যে তারা রিকোয়েস্ট করবে লিন্ডাকে, লিন্ডা যেহেতু কি করবে, অর্ডার ফর্ম কি করবে, অথরাইজ করবে, যে তাকে রিকোয়েস্ট করে রাখা যে আপনি যখন অর্ডার ফর্মটা কি করবেন, অথরাইজ করবেন, তখন আমরা কি করব, চেক করব যে রিঅর্ডার লেভেলে প্রোডাক্টটা নেমেছে কিনা, তাই তো? কারণ একটা কন্ট্রোলের কথা বলেছিল রিঅর্ডার লেভেলে নামলেই লিন্ডা কি করতে পারবে বলেন তো, অর্ডার ফর্ম অথরাইজ অথরাইজ করতে অথরাইজ করতে পারবে, পারবে। তাই তো? তো এইটা আপনি এখন চেক করতে পারেন। থার্ড বলছে অবজার্ভ দ্য প্রেমিসেস অফ এভিডেন্স অফ ড্রাগস বিং স্টোরড এলসওয়্যার দ্যান দ্য লকড কাপবোর্ড। থার্ড বলছে যে, বলছিল যে একটা ইন্টারনাল কন্ট্রোলের কথা বলেছিল যে ড্রাগস গুলো তারা কি অবস্থায় রাখবে বলেন তো, লকড অবস্থায় রাখবে, তাই না? লকড কাপবোর্ডে রাখবে। তো বলতেছে যে এই লকড কাপবোর্ডের বাইরে অন্য কোথাও ড্রাগস রাখা আছে কিনা তারা সেটা এখন কি করতে পারে, দেখতে পারে, ইন্সপেক্ট করতে পারে। Review sample of drugs orders for drugs to ensure that purchase requisition exists and orders were made only by Simon and were authorized by Linda. বলতেছে যে এখন আপনি স্যাম্পল বেসিসে কিছু অর্ডার ফর্ম নিতে পারেন, নিয়ে ক্রস চেক করে দেখতে পারেন পারচেজ রিকুইজিশন অ্যাটাচড আছে কিনা। আর এই পারচেজ রিকুইজিশনটা রেইজ করেছে ওই যে কে, সিমন, তাই না? পারচেজ ইনভেন্টরি ম্যানেজার, স্টোর ম্যানেজার যে ছিল সেটা কি করেছে কিনা, রেইজ করেছে কিনা, এবং পারচেজ ডিরেক্টর যিনি লিন্ডা, সেটা কি করছে কিনা বলেন তো, অথরাইজ অ্যাপ্রুভ করছে কিনা। করেছে কিনা। এইটা আপনি কতগুলো অর্ডার ফর্ম নিয়ে এখন চেক করে দেখতে পারেন। এবং লাস্টেরটা বলছে ইফ স্যাম্পল রিকুইজিশন ওয়ার মেড বাই ক্যাথি চেক অ্যাবসেন্স রেকর্ড ফর সিমন। বলছে যদি আপনি এখন এই স্যাম্পল স্বরূপ কোনো অর্ডার ফর্ম পান যেটা ক্যাথি, হ্যাঁ, পারচেজ রিকুইজিশনটা রেইজ করেছে, তাহলে আপনি এখন ক্রস চেক করবেন যে ওই দিন তার যে বস কে, সিমন, সে কি ছিল কিনা, অ্যাবসেন্ট ছিল কি না। কারণ সিমন যদি উপস্থিত থাকে তাহলে ক্যাথি কি করতে পারবে না বলেন তো, পারচেজ রিকুইজিশন রেইজ করতে পারবে না। বলা আছে সিমন যদি অ্যাবসেন্ট থাকে তার পরিবর্তে তার ডেপুটি ক্যাথি কি করতে পারবে বলেন তো, পারচেজ রিকুইজিশন রেইজ করতে পারবে। তো খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো আপনি কি ধরনের অডিট প্রসিডিওর গ্রহণ করতে পারেন এই অংশের অডিট করার জন্য। এখন আপনাদের বইয়ের পেজ নাম্বার 162, 162 নাম্বার পেজে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে। কোশ্চেনটা পড়ে আপনারা আনসার বলেন সবাই, হ্যাঁ? কোশ্চেনটা পড়েন, কোশ্চেনটা পড়ে আনসারটা বলেন।
স্যার এবি হবে। ওকে, আনসার দিয়েছেন এবি। আর কারো কোনো আনসার থাকলে বলেন, নাহলে এটা আমি পড়াই দিচ্ছি। দেখেন বলছে, দ্য ডিরেক্টরস অফ লিটন লিমিটেড হ্যাভ জাস্ট আনকাভার্ড এ ফ্রড বিং পারপিট্রেটেড বাই দ্য স্টোরস ম্যানেজার। বলছে দ্য ডিরেক্টর অফ লিটন লিমিটেড হ্যাভ জাস্ট আনকাভার্ড এ ফ্রড বিং পারপিট্রেটেড বাই দ্য স্টোরস ম্যানেজার। লিটন লিমিটেডের ডিরেক্টররা কি করলো, যে ফ্রড হয়েছে, এই ফ্রডটা কি করলো বলেন তো, আনকাভার করলো, তাই তো? কে করেছে? স্টোর ম্যানেজার করেছে। শি ওয়াজ ইন চার্জ অফ অর্ডারিং, হ্যাড রেইজড এ নাম্বার অফ ফলস অর্ডার টু নন এক্সিস্টেন্ট সাপ্লায়ার্স। বলছে শি ওয়াজ ইনচার্জ অফ অর্ডারিং, সে অর্ডারিং এর কি ছিল, ইনচার্জ ছিল। she was in charge of ordering, had raised a number of false order to non-existent suppliers। সে কি করলো, যেহেতু সে দায়িত্বে ছিল অর্ডারিং এর, সে রেইজ করলো ফলস অর্ডারস টু নন এক্সিস্টেন্ট সাপ্লায়ার্স, অর্থাৎ এনলিস্টেড না এইরকম সাপ্লায়ারদেরকে সে অর্ডার দিল। raised goods received records in respect of non-existent deliveries। raised goods received record, সে জিআরএন, গুডস রিসিভ রেকর্ড প্রিপেয়ার করলো ইন রেসপেক্ট অফ নন এক্সিস্টেন্ট ডেলিভারিজ অ্যান্ড ফরওয়ার্ডেড অ্যান্ড ইনভয়েস টু দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এবং সে কি করলো, তার জন্য ইনভয়েস তৈরি করে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পাঠালো। হুইচ ওয়াজ দেন পেইড, এবং পরবর্তীতে এটা পে করা হলো। বলছে হুইচ টু অফ দ্য ফলোইং কন্ট্রোলস কুড বি প্রিভেন্টেড দিস ফ্রড। বলছে উপরের যে ফ্রডের কথা বলছে, তাহলে নিচের কোন দুটা ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করলে আমরা এই রিস্ক দুটো কি করতে পারি, মিনিমাইজ করতে পারি বা এলিমিনেট করতে পারি। এ নাম্বারে বলেছে অ্যাপ্রুভ লিস্ট অফ সাপ্লায়ার্স। এটাকে আমরা কনসিডার করতে পারি, যদি আমাদের অ্যাপ্রুভ লিস্ট থাকে তাহলে এই লিস্টের বাইরে কারো কাছে আমরা কি করতে পারবো না, অর্ডার দিতে অর্ডার পারবো করতে না। পারবো না। সো উপরে উপরে যেহেতু বলেছে আনঅথরাইজ একজন, সাপ্লায়ার্স, নন এক্সিস্টেন্ট সাপ্লায়ার্স। জি জি, আচ্ছা সেন্টার আমার এখানে আহ, আজান হচ্ছে, আমরা একটু ব্রেক নেই, হ্যাঁ, শেষ হলে আমি ব্যাক করতেছি, ওকে। শিওর স্যার।
কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। স্যার ওকে, এখানে দেখেন বলছে অ্যাপ্রুভ লিস্ট অফ সাপ্লায়ার্স। সো আমার মনে হয় এই অ্যাপ্রুভ লিস্ট অফ সাপ্লায়ার্স যদি আমরা কি করে থাকি, ফলো করে থাকি, তাহলে আনঅথরাইজড বা যে সাপ্লায়ার লিস্টেড না তার কাছে আমরা কি করতে পারবো না বলেন তো, অর্ডার দিতে অর্ডার পারবো করতে না। পারবে না। এইটাকে আমরা কনসিডার করতে পারি, উত্তর হতে পারে এটা। চেক গুডস ইনওয়ার্ড বাই পার্সন আদার দেন অর্ডারার, এটাও হতে পারে। প্রোডাক্ট যখন রিসিভ করবে তখন যে অর্ডার দিছে তিনি রিসিভ করবেন না, অন্য এক ব্যক্তি, তার পরিবর্তে অন্য এক ব্যক্তি কি করবে, রিসিভ করবে। তাহলে এইটা একটা কন্ট্রোল হতে পারে, যে অর্ডার দিছে তিনি না, অন্য এক ব্যক্তি কি করবে, অর্ডার রিসিভ করবে। প্রি নাম্বার অর্ডার ফর্মস, ব্লাঙ্ক অর্ডার ফর্মস লগড ইন এ সেফ। সো আমার মনে হয় আনসার হওয়া উচিত এ অ্যান্ড বি। হ্যাঁ, প্রি নাম্বার তো অর্ডার প্লেসের কথা বলতেছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনারা দেখে নিয়েন, যেহেতু আমাদেরকে দুটোর কথা বলেছে, চারটার ভিতর থেকে কোন দুটো হতে পারে মোর অ্যাপ্রোপ্রিয়েট, আমার মনে হচ্ছে এ অ্যান্ড বি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা আনসারটা একটু দেখে নিয়েন পেস্ট। আচ্ছা, এখন আমরা আমাদের সেকেন্ড পার্ট, গুডস ইনওয়ার্ড এন্ড রেকর্ডিং অফ ইনভয়েস, এটা নিয়ে আলোচনা করব। এটা শুরু পেজ নাম্বার 162, 162 নাম্বার পেজ থেকে শুরু। এখানে দেখেন গুডস ইনওয়ার্ড এন্ড রেকর্ডিং এর ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কি ধরনের রিস্ক ফেস করতে পারে সেই বিষয়গুলো আলোচনা করা আছে। গুডস ইনওয়ার্ড বলতে কোন পর্যায় থেকে বোঝাচ্ছে, আমি অর্ডারটা প্লেস করেছি, এখন প্রোডাক্টটা আমি রিসিভ করব, অর্থাৎ ইনওয়ার্ড এইটা। এবং রেকর্ডিং অফ ইনভয়েস, তাদের কাছ থেকে যে ইনভয়েসটা রিসিভ করব, এটা রেকর্ডিংটা, এই পর্যায়টাকে বোঝাচ্ছে। তো বলছে এই গুডস ইনওয়ার্ড এবং ইনভয়েস, হ্যাঁ, রেকর্ডিং অফ ইনভয়েস দুটোকে একসাথে বোঝাচ্ছে, এই ক্ষেত্রে কি রিস্ক থাকতে পারে। এক নাম্বার বলছে গুডস মে বি মিস অ্যাপ্রোপ্রিয়েটেড ফর প্রাইভেট ইউজ। হ্যাঁ, বলছে যে যে প্রোডাক্টটা রিসিভ করা হলো বা যে গুডসটা রিসিভ করা হলো, সেইটা সেইটা রিস্কটা হলো রিসিভ করে প্রতিষ্ঠানের কাজে, প্রতিষ্ঠানের স্বার্থে না ব্যবহার করে কেউ পার্সোনাল পারপাজে কি করতে পারে, ব্যবহার করতে পারে। এইটা একটা রিস্ক হতে পারে। একটা বলছে গুডস মে বি অ্যাকসেপ্টেড দ্যাট হ্যাড নট বিন অর্ডার্ড। সেকেন্ডটা বলছে আমি অর্ডার দেই নাই, কিন্তু প্রোডাক্টটা আমি কি করলাম, রিসিভ করলাম। ধরেন আমি টোটাল 80টা প্রোডাক্ট অর্ডার দিয়েছি, কিন্তু আমি রিসিভ করলাম 100টা। আমি দিয়েছি 80টা, রিসিভ করলাম 100টা। এই যে 20টা, এটা তো আমি অর্ডার দেই নাই, কিন্তু সেই প্রোডাক্ট আমি কি করেছি, রিসিভ করেছি। বলছে এটাও একটা রিস্ক হতে পারে, কারণ এটা তো আমার প্রয়োজন নাই, আমি তো অর্ডার দেই নাই। ইনভয়েস মে নট বি রেকর্ডেড রেজাল্টিং ইন নন পেমেন্ট, বলতেছে ইনভয়েস রিসিভ করা হলো কিন্তু প্রপারলি রেকর্ড করা হলো না। যদি রেকর্ড না করা হয়, হ্যাঁ, তাহলে কি হবে, আমি টাইমলি পেমেন্ট করতে পারলাম না, বা আমার সাপ্লায়ারের সাথে যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেই কন্ডিশন গুলো আমি কি করলাম না, ফুলফিল করতে পারলাম না। এর ক্ষেত্রে কি হতে পারে, সাপ্লায়ারের সাথে একটা কি হতে পারে বলেন তো, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সাপ্লায়ার ডিসস্যাটিসফাইড হতে পারে, সে কি করতে পারে, সুইচ করতে পারে। দ্য কোম্পানি মে নট টেক অ্যাডভান্টেজ অফ ফুল পিরিয়ড অফ ক্রেডিট এক্সটেন্ডেড। হ্যাঁ, আরেকটা রিস্কের কথা বলছে, ধরেন কোন সাপ্লায়ার আপনাদেরকে 30 ডেজ, 30 দিনের ক্রেডিট ফ্যাসিলিটি অ্যালাউ করলো, কিন্তু আপনি 30 ডেজের ক্রেডিট ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারলেন না। আপনি তার আগেই প্রোডাক্ট পাওয়ার সাথে সাথেই তাকে পেমেন্ট করে দিলেন, এটা একটা রিস্ক হতে পারে। লাস্টেরটা বলছে দ্য কোম্পানি মে নট রেকর্ড ক্রেডিট নোটস রেজাল্টিং ইন পেইং ইনভয়েসেস আননেসেসারি। বলছে আপনি কোনো প্রোডাক্ট যদি ফেরত দেন, তার জন্য সাপ্লায়ার আপনাকে ক্রেডিট নোট ইস্যু করেছে, সো এটা যদি প্রপারলি আপনি রেকর্ডিং না করেন, কি হবে, আপনি পুরো যে প্রোডাক্ট ফেরত দিয়েছেন তার জন্য আপনি কি করে দিতে পারেন, পে করে দিতে পারেন। হুম, বলছে যে কোম্পানি মে নট রেকর্ড ক্রেডিট নোটস, ক্রেডিট নোট রেকর্ড করলেন না, যার কারণে যে প্রোডাক্ট আপনি ফেরত দিয়েছেন তার জন্য আপনি কি করে দিলেন, পে করে দিলেন। তো এই রিস্ক গুলোর কথা বলা আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 163, 163 নাম্বার পেজে, গুডস ইনওয়ার্ড এন্ড রেকর্ডিং অফ ইনভয়েস এর ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান এই রিস্ক গুলো ফেস করতে পারে। তাহলে এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য সে কি ধরনের ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করতে পারে, সেটাও বলা আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 163-তে। কি বলেছে,
বলেছে প্রথমটা বলেছে যে এক্সামিনেশন অফ গুডস ইনওয়ার্ড, যে প্রোডাক্টটা আপনি রিসিভ করবেন এইটা রিসিভ করার সময় আপনাকে এক্সামিন করে নিতে হবে। কি কি বিষয় আপনি এক্সামিন করতে পারেন? যেমন আপনি কোয়ালিটি, যে কোয়ালিটি এনশিওর করে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার কথা সেইটা আপনি চেক করতে পারেন। কোয়ান্টিটি, যে পরিমাণ প্রোডাক্ট আপনি অর্ডার দিয়েছেন সেই পরিমাণ প্রোডাক্টটি তারা ডেলিভারি দিচ্ছে কিনা। এবং লাস্টেরটা বলেছে কন্ডিশন, প্রোডাক্টের যে কন্ডিশন থাকার কথা সেই কন্ডিশন ঠিক আছে কিনা, হ্যাঁ আপ টু মার্ক আছে কিনা সেইটা আপনি চেক করতে পারেন। বলছে এই ইন্টারনাল কন্ট্রোল যদি এটা ইমপ্লিমেন্ট করা যায় তাহলে উপর রিস্ক গুলো আমরা কি করতে পারবো, মিনিমাইজ করতে পারবো। সেকেন্ডটা বলছে রেকর্ডিং অ্যারাইভাল, অ্যাকসেপ্টেন্স অফ গুডস, প্রি নাম্বারড গুডস রিসিভ নোটস। বলছে যখন প্রোডাক্টটা আসবে এর অ্যারাইভালটা আপনাকে রেকর্ড করতে হবে এবং গুডস রিসিভ নোটস এটা প্রপারলি আপনাকে কি করতে হবে বলেন তো, মেনটেন করতে হবে। হ্যাঁ, যদি এই কাজ করা যায় তাহলে কি হবে, প্রোডাক্ট কখন আসছে, গুডস রিসিভ নোটে যাবতীয় ইনফরমেশন থাকবে, এই প্রোডাক্টের অর্ডার আমি দিয়েছি কিনা, কি কোয়ালিটি বা কি কোয়ান্টিটি দেওয়ার কথা সেইগুলো আমরা কি করতে পারবো, এনশিওর করতে পারবো। থার্ড বলছে কম্প্যারিজন অফ গুডস রিসিভ নোটস উইথ পারচেজ অর্ডারস। আমরা এখন এই যে গুডস রিসিভ নোটটা রিসিভ করলাম এইটার সাথে পারচেজ অর্ডারটা কম্পেয়ার করতে পারি। পারচেজ অর্ডারের যে কোয়ান্টিটি, কোয়ালিটি, কন্ডিশনের কথা বলা আছে গুডস রিসিভ নোটেও ঠিক একই কোয়ান্টিটি, কোয়ালিটি এবং কন্ডিশনের উল্লেখ থাকতে হবে। হ্যাঁ, এই গুডস রিসিভ নোটটা দেখে আমরা কি করব, প্রোডাক্টটা রিসিভ করব। এই জন্য বলছে আমরা অর্ডার ফর্মের সাথে, পারচেজ অর্ডারের সাথে গুডস রিসিভ নোটটা এখন কি করবো, মিলাবো। হ্যাঁ, এবং ওই কন্ডিশন, কোয়ালিটি, কোয়ান্টিটি এইটা আমরা কি করার চেষ্টা করব, এনশিওর করার চেষ্টা করব। তাহলে এই ইন্টারনাল কন্ট্রোলসটা ইমপ্লিমেন্ট যদি করি উপরের যে রিস্ক, এই রিস্কগুলো আমরা মিনিমাইজ করতে পারবো। এরপর বলছে রেফারেন্সিং অফ সাপ্লায়ার ইনভয়েসেস, নিউমেরিক্যাল সিকোয়েন্স এন্ড সাপ্লায়ার রেফারেন্স। বলছে সাপ্লায়ারের যে ইনভয়েসটা আসছে, হ্যাঁ সেই ইনভয়েসটা আমরা এখন কি করব, চেক করব। হুম, সাপ্লায়ার রেফারেন্স, আমরা জানি যে যদি আমাদের এনলিস্টেড কি হয়, সাপ্লায়ার হয়, তার রেফারেন্সটা ঠিক আছে কিনা, হ্যাঁ নিউমেরিক্যাল সিকোয়েন্স ঠিক আছে কিনা, এইগুলো আমরা এখন কি করব, চেক করব। চেকিং অফ সাপ্লায়ার ইনভয়েসেস বলছে, জি বলেন। চেকিং অফ সাপ্লায়ার ইনভয়েসেস বলছে সাপ্লায়ার যে ইনভয়েসটা দিয়েছে এইটা আমরা এখন চেক করে দেখতে পারি। তাহলে কি কি বিষয় চেক করব, ইনভয়েসে যে প্রাইস দেওয়া আছে, যে কোয়ান্টিটি দেওয়া আছে এইটার সাথে আমি যে অর্ডার ফর্মটা দিয়েছি তার সাথে মিল আছে কিনা, যে এবং ক্যালকুলেশন ঠিক আছে কিনা, অর্থাৎ যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, কোনো ভুল আছে কিনা এইটা আমরা চেক করতে পারি। এবং এইটা কার সাথে চেক করব, আমি তো বললাম পারচেজ অর্ডার ফর্ম, গুডস রিসিভ নোটের সাথে এখন সাপ্লায়ার ইনভয়েসটা আমি ক্রস চেক করতে পারি। এরপর হচ্ছে রেকর্ডিং রিটার্ন অফ গুডস। হ্যাঁ, আমরা বলছি যে প্রোডাক্ট আমি ফেরত দিব সেই প্রোডাক্টের প্রপার রেকর্ডিং থাকতে হবে। তার জন্য যে ক্রেডিট নোট আমরা রিসিভ করব সেই ক্রেডিট নোটেও কি থাকতে হবে, রেকর্ডিং থাকতে হবে, যাতে এই যে পণ্য আমি ফেরত দিলাম সেটার জন্য আমাকে কোনো পে করতে না হয়। সেগ্রিগেশন অফ ডিউটিজ, অ্যাকাউন্টিং এন্ড চেকিং ফাংশন। বলছে সেগ্রিগেশন অফ ডিউটিজ থাকতে হবে, যিনি পারচেজ রিকুইজিশন রেইজ করেছে তিনি পারচেজ রিকুইজিশন রেইজ করেছে, এই পারচেজ রিকুইজিশনের উপর ভিত্তি করে যারা অর্ডার ফর্ম প্রিপেয়ার করেছে এরা কি করতে পারবে না, গুডস রিসিভড করতে পারবে না। অন্য কোনো ব্যক্তি কি করবে বলেন তো, গুডস রিসিভ করবে। হ্যাঁ, তো এই যে সেগ্রিগেশন অফ ডিউটিজ যদি এইভাবে থাকে, হ্যাঁ ভিন্ন ভিন্ন ব্যক্তি, কেউ পারচেজ রিকুইজিশন প্রিপারেশনের দায়িত্বে আছে, কেউ অর্ডার ফর্ম প্রিপারেশনের দায়িত্বে আছে, কেউ প্রোডাক্ট রিসিভড এর দায়িত্বে আছে, এই বিষয়গুলো যদি আমরা সেগ্রিগেট করতে পারি তাহলে আমরা এই জিনিসগুলো কি করতে পারবো, মিনিমাইজ করতে পারবো। তো এগুলোই দেয়া আছে আপনাদের বইয়ে, আরো কয়েকটা আছে আমি আর একটু আলোচনা করি। বলছে আহ আপনাদের বইয়ের যদি দেখেন পেজ নাম্বার 163, এখানে আরো দুই তিনটা কন্ট্রোলস এর কথা বলা আছে, যেমন রেগুলার মেইনটেন্স অফ পেয়াবল লেজার,
প্রম্পট রেকর্ডিং অফ পারচেজ এন্ড পারচেজ রিটার্ন লেজার, এখানে বলছে রেকর্ডিং এর কথা। হ্যাঁ, পারচেজ, আমি যখন গুডস পারচেজ করব, হ্যাঁ গুডস যখন রিসিভ করব, সাথে সাথে পারচেজ লেজারে, এবং যদি প্রোডাক্ট ফেরত দেই তাহলে পারচেজ রিটার্ন, এই বুকস অফ রেকর্ডস এ যাতে প্রপারলি আমরা রেকর্ড করি, এই বিষয়গুলো এখানে বলা আছে। আপনারা একটু দেখে নিবেন পেজ নাম্বার 163-তে। হ্যাঁ, আরো কয়েকটা আছে দেওয়া। তাহলে দেখেন, আমরা যদি এই ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে উপরের যে রিস্ক গুলোর কথা আমরা বলছি গুডস ইনওয়ার্ড এন্ড রেকর্ডিং এর ক্ষেত্রে, এই রিস্ক গুলো আমরা মিনিমাইজ করতে পারবো বা এলিমিনেট করতে পারবো। এখন আসেন, আপনাদের বইয়ের পেজ নাম্বার 164, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, পরপর দুটো, কন্ট্রোলস ওভার গুডস ইনওয়ার্ড এন্ড কন্ট্রোলস ওভার পারচেজ রেকর্ডিং। এই দুইটা এক্সাম্পল একটু আপনাদের সাথে আলোচনা করব। সবাই একটু বের করেন পেজ নাম্বার 164, 164 নম্বর পেজ সবাই বের করেন। হ্যাঁ, বের করেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, বলছে দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, এমসিএল এর কথা বলছে। এমসিএল এর যে প্রোডাকশন ডিপার্টমেন্ট ওয়ার্কস অন এ জাস্ট ইন টাইম বেসিস, তারা কি করে? জাস্ট ইন টাইম বেসিসে প্রোডাক্ট কি করে? ওয়ার্কস অন এ জাস্ট ইন টাইম, ওটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেটা, সেটা জাস্ট ইন টাইমে, টাইম বেসিসে মেনটেন করে। অর্থাৎ যখন আমার প্রোডাকশন প্রয়োজন তখনই আমরা অর্ডার দিব, সাথে সাথে প্রোডাক্টটা আসবে, ইনভেন্টরিটা আসবে, সেইটা আমার কোথায় চলে যাবে? প্রোডাকশনে চলে যাবে। এটা হলো জাস্ট ইন টাইম। হ্যাঁ, অর্ডার ফর নেসেসারি ম্যাটেরিয়ালস আর ডিসপ্যাচড বাই কম্পিউটার অ্যাকর্ডিং টু প্রিসেট অর্ডার লেভেল। তারা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে এই ইনভেন্টরিটা ম্যানেজমেন্ট করে থাকে। বলছে যদি প্রিসেট লেভেলে ম্যাটেরিয়াল নামে, তাহলে কম্পিউটার অটোমেটিক্যালি কি করবে? অর্ডার প্লেস করবে। ডেলিভারিজ আর মেড উইদিন 12 আওয়ার্স বাই সাপ্লায়ার্স। সাপ্লায়ারদের সাথে কন্ডিশন হলো সে অর্ডার পাওয়ার 12 আওয়ার্স এর ভেতর প্রোডাক্টটা ডেলিভারি দিবে অর্গানাইজেশনকে। হু ইনভয়েস ইলেকট্রনিক্যালি হোয়েন গুডস আর ডিসপ্যাচড। তারা কি করবে? ইলেকট্রনিক্যালি ইনভয়েস কি করবে? প্রিপেয়ার করবে যখন তারা ডিসপ্যাচ করতেছে গুডসটা। Items are put into production within hours of arriving at MCL premises. যখন এমসিএল প্রেমিসেসে এই গুডসটা আসবে, তার 1 ঘন্টার ভেতরই এটা প্রোডাকশনে চলে যাবে। তাহলে দেখেন কতগুলো রিস্ক এখানে। একটা বলতেছে জাস্ট ইন টাইম, এই ইনভেন্টরি ম্যানেজমেন্টটা তারা ফলো করে। প্রোডাক্ট তারা রিঅর্ডার লেভেলে নামলে অটোমেটিক কম্পিউটার সিস্টেমের মাধ্যমে অর্ডারটা প্লেস হয়। অর্ডার পাওয়ার 12 আওয়ার্স এর ভিতর সাপ্লায়াররা এটা কি করে? সাপ্লাই দেয়। হ্যাঁ, এবং যখন আপনারা এটা রিসিভ করতেছেন তার 1 ঘন্টার ভিতর প্রোডাকশনে চলে যাবে। In this example, it is crucial that controls over goods inward operate effectively. হ্যাঁ, it is crucial that controls over goods inward operate effectively, বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই যে গুডস ইনওয়ার্ড যখন প্রোডাক্টটা আসতেছে, হ্যাঁ, এইটা ইফেক্টিভলি মেইনটেইন করা, অপারেট করা খুবই ক্রুশিয়াল, তাই না? যেহেতু 1 ঘন্টার ভেতরই এটা প্রোডাকশনে চলে যাবে। ইন দ্য ফার্স্ট কেস ইট ইজ নেসেসারি দ্যাট দ্য কোয়ালিটি of goods being put into production immediately are of appropriate quality or production will be held up. বলছে যে যদি আমরা it necessary that quality of goods being put into production immediately, হ্যাঁ, are appropriately quality or product will be held up। বলছে যে 1 ঘন্টার ভেতরেই আমাকে কি করতে হবে? এর কোয়ালিটিটা চেক করে প্রোডাকশনে দিয়ে দিতে হবে। যদি না দিয়ে দিই, প্রোডাকশনে যদি আমরা এটা ট্রান্সফার করতে না পারি, তাহলে আমার প্রোডাকশন হেল্ড আপ হয়ে যাবে। Therefore, it is vital that goods inward are checked for quality and quantity on arrival at MCL premises. বলছে MCL এর প্রেমিসেস আসার সাথে সাথেই যাতে এর কোয়ান্টিটি এবং কোয়ালিটি আমরা চেক করি, যাতে উইদিন 1 আওয়ারের ভেতর এটা প্রোডাকশনে চলে যেতে পারে।
It's also important that goods inward are recorded as with the goods being used so quickly, it would be more difficult to verify purchase invoices to goods being held in an warehouse. বলছে যে it is also important goods inwards are recorded. Goods inward মানে যখন প্রোডাক্টটা আমার প্রেমিসিসে আসতেছে, আসার সাথে সাথে এটার কোয়ালিটি এবং কন্ডিশন এবং রেকর্ডিংটা এইটা আমাকে এনশিওর করতে হবে, কারণ উইদিন 1 আওয়ারের ভেতর এটা কোথায় চলে যাবে? প্রোডাকশনে চলে যাবে। সো অ্যাজ উইথ দ্য গুডস বিং ইউজ সো কুইকলি, যেহেতু এটা খুব কুইকলি খুব তাড়াতাড়ি ব্যবহার করা হচ্ছে, ইট উড বি মোর ডিফিকাল্ট টু ভেরিফাই পারচেজ ইনভয়েসেস টু গুডস বিং হেল্ড ইন এ ওয়্যার হাউস। বলছে পারচেজ যে ইনভয়েসটা, এইটার সাথে এই যে গুডস যেটা আমরা রিসিভ করলাম এটার ক্রস ম্যাচ করা অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, কারণ আমার হাতে সময় থাকে মাত্র 1 আওয়ার। 1 ঘন্টার ভেতর আমার এটা ক্রস চেক করতে হবে, রেকর্ডিং করতে হবে, প্রোডাকশনে পাঠাইতে হবে। Therefore, MCL has a pre-printed numbered goods received record। বলছে এই এই জন্য তারা pre-printed GRN রাখে, goods received record রাখে, which contains a number of checks in respect of quality and quantity। So এই GRN এ তাদের প্রপারলি চেক করার জন্য কোয়ান্টিটি এবং কোয়ালিটি ঠিক আছে কিনা সেইটার জন্য তারা জিআরএন মেইনটেইন করে। অন হুইচ দ্য ওয়্যার হাউস স্টাফ নোট দ্য রিলিভেন্ট অর্ডার নাম্বার, টাইমলি ডেলিভারি অ্যান্ড কোয়ান্টিটি অফ গুডস ডেলিভার্ড। সো ওয়্যার হাউস স্টাফ যারা আছে তারা কি করে? প্রপারলি এটা নোট রাখে অর্ডার নাম্বারের, টাইমলি ডেলিভারি হচ্ছে কিনা এবং কোয়ান্টিটি অফ গুডস ডেলিভার। এ কপি অফ দি জিআরএন ইজ ফরওয়ার্ড টু দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এই যে জিআরএনটা তারা মেইনটেইন করতেছে, যেখানে কোয়ান্টিটি, কোয়ালিটি, অ্যারাইভাল টাইম, বিভিন্ন তথ্য উপাত্ত আছে, এটা তারা কোথায় পাঠিয়ে দিচ্ছে? অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছে। টু বি ম্যাচড উইথ সাপ্লায়ার্স ইলেকট্রনিক ইনভয়েসেস। সাপ্লায়ার যে ইলেকট্রনিক ইনভয়েস আছে তার সাথে এটা যাতে ম্যাচ করতে পারে সেটার জন্য। তাহলে দেখেন যে গুডস ইনওয়ার্ডের ক্ষেত্রে কি কি কন্ট্রোল থাকা দরকার একটা প্রতিষ্ঠানের। এখানে খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। এখন দেখেন কন্ট্রোল ওভার পারচেজ রেকর্ডিং, আর একটা এক্সাম্পল দিয়েছে। আমরা একটা হলো গুডস ইনওয়ার্ডের দেখলাম, এখন রেকর্ডিং এর, হ্যাঁ, পারচেজ রেকর্ডিং এর এক্সাম্পল। বলছে স্টিভি লিমিটেড হ্যাভ রিসেন্টলি ডিসকভার্ড দ্যাট they have been paying invoices that had been credited because the goods had been returned by the production quality control due to poor quality। কি বললো? স্টিভি লিমিটেড ডিসকভার করলো, কি ডিসকভার করলো? দে হ্যাভ বিন পেইং ইনভয়েসেস, তারা ইনভয়েস পে করে যাচ্ছে, দ্যাট হ্যাড বিন ক্রেডিটেড বিকজ দ্য গুডস হ্যাড বিন রিটার্ন, গুডস রিটার্ন করা হয়েছে তার জন্য তারা কি করে যাচ্ছে বলেন তো? পে করে যাচ্ছে। বাই দ্য প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোল ডিউ টু দ্য পুয়ার কোয়ালিটি, পুয়ার কোয়ালিটির কারণে প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে প্রোডাক্টটা কি করা হচ্ছে? রিটার্ন দেওয়া হচ্ছে, কিন্তু তার জন্য কোম্পানি কি করতেছে? পে করে যাচ্ছে। এইটা একটা রিস্কের কথা বললো। ইন অর্ডার টু প্রিভেন্ট দিস অকারিং, এই রিস্কটা মিনিমাইজ করার জন্য স্টিভি লিমিটেড শুড হ্যাভ পুট দ্য ফলোইং কন্ট্রোলস। বলছে নিচের কন্ট্রোলস গুলো তারা ইমপ্লিমেন্ট করতে পারে। 1 নম্বরে বলছে রেইজিং পারচেজ রিটার্ন নোটস, তারা পারচেজ রিটার্ন নোটস কি করতে পারে? প্রিপেয়ার করতে পারে। যে সমস্ত প্রোডাক্ট ফেরত দেয়া হচ্ছে, গুডস ফেরত দেয়া হচ্ছে, সেইটা তারা কি করতে পারে? রেকর্ড করতে পারে। কপি পারচেজ রিটার্ন নোটস সেন্ড টু অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট কি করতে পারে? এই গুডস গুলো যে ফেরত দিল এর রিটার্ন নোটসটা তারা প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সেন্ড করতে পারে যে এই পণ্যগুলো কি করা হয়েছে? ফেরত দেওয়া হয়েছে। রিভিউ অফ ক্রেডিট নোটস বিফোর পেমেন্ট রান অথরাইজ, বলছে যখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কোনো পে করতে যাবে কাউকে, তখন তারা চেক করে নিবে এইটার জন্য কোনো ক্রেডিট নোট ইস্যু করা হয়েছিল কিনা এই গুডস এর জন্য। রেগুলার কম্প্যারিজন অফ সাপ্লায়ার স্টেটমেন্ট উইথ পেয়াবল লেজার অ্যাকাউন্টস, বলছে সাপ্লায়ার যে স্টেটমেন্টটা তাদেরকে সেন্ড করতেছে, দিচ্ছে, এইটার সাথে পারচেজ লেজারের তারা কি করবে? ক্রস চেক করবে প্রতিনিয়ত। স্যার নামাজের ব্রেকটা দিতে ভালো হতো।
হ্যাঁ, নামাজের ব্রেকটা দিতে ভালো হতো স্যার, 8:30টার নামাজটা। আচ্ছা আচ্ছা, নামাজ ব্রেক দিব এখন। জি নামাজ স্যার, তো 8:15-তে শুরু হয়ে গেছে এখানে। 8:30টায় আচ্ছা তো দুজনে কোন জায়গায় আর কি জামাত, 8:30টায় তো। ঠিক আছে, তাহলে আমরা এখন ব্রেক দিই, কয়টায় ফিরবো বলেন? স্যার এশার নামাজটা একটু সময় লাগে, স্যার 15-20 9টার মিনিট। সময়। স্যার 8:50। হ্যাঁ স্যার, 20 মিনিট দিলে I think ওকে, ঠিক আছে, আমরা 8:50-এ ফিরে আসবো। হ্যাঁ, ঠিক আছে আমরা স্যার, তাহলে একটা ব্রেক নেই, 8:50-এ ফিরবো। ঠিক আছে। ধন্যবাদ স্যার। That has a large number of deliveries daily, বলছে যে লার্জ নাম্বার অফ ডেলিভারিজ তারা কি করে, প্রতিদিন রিসিভ করে থাকে। Which one of the following internal control is most likely to prevent উইজি পিএলসি paying for goods that have not been received? বলছে যে উইজি পিএলসি যেহেতু প্রতিদিন লার্জ নাম্বার অফ গুডস রিসিভ করে থাকে, তাহলে নিচের কোন একটা কন্ট্রোল, একটার কথা বলেছে, ওয়ান, একটা কন্ট্রোল ইমপ্লিমেন্ট করলে যে সমস্ত গুডস রিসিভ করে নাই তার জন্য পে করা হচ্ছে কিনা এই রিস্কটা মিনিমাইজ করা যাবে। বলেন, চারটা অপশন আছে, এ বি সি ডি, কোনটা হবে? স্যার বি। স্যার বি হবে। যে অনেকেই আনসার দিয়েছেন বি। আর কারো কোনো আনসার? আচ্ছা, প্রথমটা বলছে স্যার বি লক নাম্বার। স্টোরস ম্যাচিং অফ পারচেজ ইনভয়েস উইথ গুডস রিসিভ রেকর্ডস। হ্যাঁ, এটা হতে পারে। অথরাইজেশন অফ ইনভয়েস অফ পেমেন্ট, সেফগার্ডিং অফ ব্লাঙ্ক অর্ডার ডকুমেন্টস। হ্যাঁ, তো যেহেতু আমাকে বলছে যা আমি রিসিভ করতেছি সেই পরিমাণ গুডস এর জন্য আমি পে করতেছি কিনা, তাহলে আমি যে পারচেজ ইনভয়েস, এটার সাথে গুডস রিসিভ নোটের কি থাকতে হবে বলেন তো? আমার মিল থাকতে হবে। আমি যা রিসিভ করছি তার জন্য পে করছি, সো গুডস রিসিভ নোটে যা রিসিভ করছি সেটার জন্য কি ইনভয়েসের সাথে মিল থাকতে হবে। হ্যাঁ, আনসার আমার মনে হয় বি হবে, আপনারা যেটা আনসার দিয়েছেন। এবার আসেন ইন্টারেক্টিভ কোশ্চেন 3, পারচেজ রেকর্ডিং। হ্যাঁ, বলছে যে রাউডা পোস্ট দ্য ইনভয়েস টু দ্য পেয়াবেল অ্যাকাউন্ট। একজনের নাম বলছে, সে কি করে, পোস্ট দেয় ইনভয়েস এর টু দ্য পেয়াবেল অ্যাকাউন্ট, পেয়াবেল অ্যাকাউন্টে রেকর্ড করে। হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উড হেল্প প্রিভেন্ট সাপ্লায়ার্স ফ্রম বিং ওভারপেইড। বলছে সে যেহেতু পেয়াবেল ইনভয়েস থেকে এন্ট্রি দিয়ে থাকে পেয়াবেল অ্যাকাউন্টসে, তাহলে নিচের কোন ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করলে সাপ্লায়ারকে ওভার পে করা লাগবে না, তাই না? ধরেন সাপ্লায়ার 100 টাকা পাইলো, তাকে 120 টাকা পে করতেছে, এই যে ওভার পে, বা একবার পে করছে আবার তাকে পে করা হলো, এই রিস্কটা মিনিমাইজ করা যেতে পারে। পোস্টিং ইনভয়েস টু দ্য রিসিভেবল অ্যাকাউন্ট, এক্সামিনিং নমিনাল লেজার অ্যাকাউন্ট ফর আনইউজুয়াল এন্ট্রিজ, অথরাইজেশন অফ পেমেন্ট, আর ব্যাংক রিকনসিলেশন, কোনটা হবে বলেন? স্যার অথরাইজেশন অফ পেমেন্টস। Authorization of payments. রাইট। সো আমাকে টোয়াইস বা যা পাবে তার থেকে ওভার পে যাতে না করতে হয়, সেক্ষেত্রে প্রপারলি যদি অথরাইজেশন থাকে তাহলে এই রিস্কটা মিনিমাইজ করা যেতে পারে। ওকে, এখন আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের লাস্টের যে পার্ট, যে 3টা ভাগে ভাগ করেছিলাম আমরা, সেই 3টা ভাগের শেষের অংশটুকুন। হ্যাঁ, শেষের অংশটুকুন পেমেন্ট। পেমেন্টের ক্ষেত্রে আমরা কি ধরনের রিস্ক পারচেজ সিস্টেমের পেমেন্ট করার সময়, এতক্ষণ আমরা গুডস বা প্রোডাক্ট রিসিভ করলাম, অর্ডার দিয়েছি, অর্ডার দেওয়ার পর আমরা রিসিভ করেছি, এবং ইনভয়েস, তাই না? ইনভয়েস রিসিভ করে সেই অনুসারে রেকর্ড করেছি, এই তো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এখন বলতেছে এই যে ইনভয়েস আমরা রিসিভ করছি এখন পেমেন্টের সময়, তাই তো? সো পেমেন্টের ক্ষেত্রে একটা অর্গানাইজেশন পারচেজ যা করেছে সেটা পে করার ক্ষেত্রে কি ধরনের রিস্ক ফেস করতে পারে। 1 নম্বর বলেছে ফলস ইনভয়েসেস আর পেইড ইন এরর। হ্যাঁ, আমরা রিস্ক এর কথা চিন্তা করতেছি, কি কি রিস্ক হতে পারে পেমেন্টের ক্ষেত্রে। বলছে
যদি কেউ ফলস ইনভয়েস সাবমিট করে, তাহলে এই ফলস ইনভয়েসটা পে করে দিতে পারে অর্গানাইজেশন এরোনাসলি, ভুলক্রমে এইটা পেমেন্ট করতে পারে। একজন ফলস একটা ইনভয়েস সাবমিট করেছে, যদি প্রপারলি ক্রস চেক করা না হয় গুডস রিসিভ নোটের সাথে, পারচেজ অর্ডারের সাথে, তাহলে বলতেছে এর জন্য আমরা পে করে দিতে পারি। এইটা একটা এররের কথা বলছে, এইটা হতে পারে একটা রিস্ক। ইনভয়েসেস আর পেইড টু সুন, এটা হতে পারে যে কোনো একজন সাপ্লায়ার আমাকে একটা সুযোগ দিল, 1 মাসের জন্য ক্রেডিট টার্মস অ্যালাউ করলো, অর্থাৎ 1 মাস পরে আমাকে পে করতে হবে, কিন্তু আমি ভুল করে সাপ্লায়ারকে যখন আমি গুডস রিসিভ করছি বা সে যখন ইনভয়েস সাবমিট করলো তখনই আমি পে করে দিলাম। তাহলে এই যে 1 মান্থ, 1 মাসের যে একটা ফ্যাসিলিটি, যে বেনিফিট, যে সুবিধা সে আমাকে দিল, এইটা কি হবে না বলতো? এইটা আমরা এইটা আমরা অ্যাভেল করতে পারবো না। এটাও একটা রিস্কের কথা বলতেছে। পেমেন্ট ইজ নট কারেক্টলি রেকর্ডেড, বলতেছে পেমেন্টটা আমরা কি কি করতে পারি বলেন তো? প্রপারলি রেকর্ড নাও করতে পারি। সো যদি আমরা প্রপারলি পেমেন্টটা রেকর্ড না করি, তাহলে এটার জন্য আমাকে কি করা হতে পারে বলতো? ডাবল পেমেন্ট করা লাগতে পারে, তাই না? একবার পে করছি, সেটা রেকর্ড করা হয় নাই, তাহলে তার জন্য আবার পে করা হতে পারে। ক্রেডিটস আর নট কারেক্টলি রেকর্ডেড, হ্যাঁ, এই যে ক্রেডিট নোটস এর কথা আমরা বারবার বলতেছি, তাই না? সো এইগুলো যদি প্রপারলি রেকর্ড না করা হয়, তাহলে তার জন্য আমরা কি করে দিতে পারি? পেমেন্ট করে দিতে পারি। আর লাস্টেরটা বলছে পেমেন্ট আর নট রেকর্ডেড ইন রাইট পিরিয়ড। রাইট পিরিয়ডে, আমরা জানি কাট অফ একটা নির্দিষ্ট টাইম বা আমাদের যে পিরিয়ড থাকে, ধরেন অ্যাকাউন্টিং ইয়ার 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, তাহলে এই পিরিয়ডের ভেতর যদি প্রপারলি রেকর্ড করা নাও হতে পারে, আমি পেমেন্ট করলাম কিন্তু প্রপারলি কি করলাম না, রেকর্ড করা হলো না। এগুলো বলতেছে রিস্ক এর কথা, তাই না? আমাদের জাজমেন্ট, প্রিভিয়াস, হ্যাঁ, পাস্ট এক্সপেরিয়েন্স, এগুলো ব্যবহার করে কেউ বলতেছে এই ধরনের রিস্ক পেমেন্টের ক্ষেত্রে একটা অর্গানাইজেশন ফেস করতে পারে। তাহলে এই যে রিস্ক গুলোর কথা আমরা বলতেছি, এই রিস্ক গুলো এলিমিনেট করার জন্য বা মিনিমাইজ করার জন্য কি ধরনের আমাদের ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে পারে একটা অর্গানাইজেশন? এখানে স্যার মূলত, স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ইনভয়েস আর পেইড টু সুন এটা বুঝতে পারছিলাম না, 2 নম্বরটা রিস্কের মধ্যে। হ্যাঁ, এটা বলতেছিলাম যে ধরেন আপনি একজন সাপ্লায়ার আপনাকে একটা সুবিধা দিল যে আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেন, তাহলে আপনাকে 1 মান্থের ক্রেডিট ফ্যাসিলিটি দিব, অর্থাৎ 30 দিন পরে আপনি পে করতে পারবেন, ধরেন এর সুবিধা দিল। কিন্তু আপনি ভুল করে আপনি ইনভয়েস পাওয়ার সাথে সাথে তাকে পে করে দিলেন, ঠিক কিনা? তো এইটাকে বলছে ইনভয়েস আর পেইড টু সুন। আমার 1 মাস ক্রেডিট ফ্যাসিলিটি অ্যাভেল করার কথা, কিন্তু ভুল করে আমি প্রথমে দিয়ে দিলাম। তাহলে সে আমাকে যে 1 মাসের একটা সুবিধা দিল, এইটা প্রতিষ্ঠান এই সুবিধা থেকে বঞ্চিত হলো কিনা? হ্যাঁ, এই জি স্যার। সুবিধাটাকে সে অ্যাভেল করতে পারলো কি পারলো না? পারলো না। এই জন্য বলতেছে ইনভয়েসেস আর পেইড টু সুন, ইনভয়েস যদি দ্রুত পে করা হয় তাহলে এই রিস্কটা থেকে যায়, কি যায় না ভাই? থেকে যায়। আপনি বুঝতে পেরেছেন যে কোশ্চেন করেছিলেন? হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আচ্ছা। এখন দেখেন, বলতেছি উপরের যে পেমেন্টের ক্ষেত্রে যে সমস্ত রিস্ক এর কথা আমরা বলতেছি, এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য আমরা কতগুলো ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে পারি। পেমেন্টের ক্ষেত্রে আপনাদের বইয়ে 3টা ইন্টারনাল কন্ট্রোলস এর কথা বলেছে। একটা বলেছে চেক অ্যান্ড ক্যাশ পেমেন্ট জেনারেলি, আর একটা বলছে চেক অ্যান্ড ব্যাংক ট্রান্সফার পেমেন্টস, আর একটা বলছে ক্যাশ পেমেন্ট। বলছে চেক এবং ক্যাশ পেমেন্ট জেনারেলি, সাধারণত চেক এবং ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে কি কি ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করা যেতে পারে? হ্যাঁ, বলছে the cashier should generally not be concerned with keeping or writing up books of accounts other than those recording payments, nor should have access to or be responsible for custody of securities or title deeds belonging to the company. বলছে যে ক্যাশিয়ার, যিনি চেক বা ক্যাশ পেমেন্টের দায়িত্বে থাকবেন, তিনি
বুককিপিং, হ্যাঁ, বা অন্যান্য রেকর্ডিং এর দায়িত্বে থাকবেন না, বা তার কোনো অ্যাক্সেস থাকবে না শুড payments, nor should they have access to or be responsible for custody or security of title deeds belongs to the company। বলছে ক্যাশিয়ার যিনি ক্যাশ পেমেন্ট করবে তিনি স্ট্রেট বলছে তিনি রেকর্ডিং এর দায়িত্বে থাকবেন না, তিনি কোনো টাইটেল ডিড বা অন্যান্য সিকিউরিটিজ এর কি হবেন না, কাস্টোডিয়ান হতে পারবেন না। তাহলে এখানে একটা সেগ্রিগেশন অফ ডিউটিস আলাদা করলো। এই সেগ্রিগেশন অফ ডিউটির কারণে কি হতে পারে, এই রিস্কটা মিনিমাইজ করা যেতে পারে। এই একটা ইন্টারনাল কন্ট্রোলস আমরা কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলেছে চেক অ্যান্ড, আচ্ছা ওকে, ওইখানে আরেকটু বাদ আছে, বলছে দ্য পার্সন রেসপন্সিবল ফর প্রিপেয়ারিং চেক শুড নট বি দেমসেলফ বি চেক সিগনেটরি। আরেকটা বলছে যে ক্যাশ পেমেন্ট যেমন দেখলাম, চেক পেমেন্টের ক্ষেত্রে বলছে যে যিনি চেক প্রিপেয়ার করবেন, মানে যিনি চেক লিখবেন, তিনি সিগনেটরি হতে পারবেন না। অর্থাৎ সিগনেটরি এক ভিন্ন ব্যক্তি হবে, চেক যিনি লিখতেছেন তিনি ভিন্ন ব্যক্তি হবেন। চেক সিগনেটরিজ ইন টার্ন শুড নট বি রেসপন্সিবল ফর রেকর্ডিং পেমেন্ট। পেমেন্ট রেকর্ডিং এর সাথে যুক্ত থাকবেন না যিনি কি করবেন বলেন তো, চেক সিগনেচার করবেন। তাহলে তিনজন লিপ্ত ব্যক্তি, যিনি রেকর্ড চেক লিখবেন তিনি চেক সিগনেটরি হতে পারবেন না, আর এই দুইজনের ব্যতিরেকেও আর একজন কি করবে, এগুলো রেকর্ড করবে যে পেমেন্ট করতেছে, এইটাকে বলতেছে। চেক অ্যান্ড ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে বলতেছে যে অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টিং ডকুমেন্ট থাকতে হবে যখন চেক বা ব্যাংক ট্রান্সফার করবে। যেমন ইনভয়েস থাকবে, যে এই ইনভয়েসের এগেনস্টে আমরা কি করতে চাচ্ছি, ব্যাংক ট্রান্সফার করতে চাচ্ছি। অ্যাপ্রুভাল বাই অ্যাপ্রোপ্রিয়েট স্টাফ, যে ব্যক্তির এই চেক সিগনেচার করার কথা বা অ্যাপ্রুভ দেওয়ার কথা, তিনি এটা অ্যাপ্রুভাল দিয়েছেন কিনা। প্রেজেন্টেশন টু চেক সিগনেটরিজ অ্যান্ড ইনস্টিগেশন অফ ব্যাংক ট্রান্সফার বাই অ্যাপ্রোপ্রিয়েট স্টাফ। বলছে যে এখন এই চেক যে সিগনেটরি তার কাছে চেক প্লেস করতে হবে চেক সাইন করার জন্য, এবং ব্যাংক ট্রান্সফার যে করা হচ্ছে সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্টাফ, যে ব্যক্তি রেসপন্সিবল আপনার প্রতিষ্ঠানে ব্যাংক ট্রান্সফারের জন্য যে দায়িত্বে আছে, তিনি কি করবেন, তিনি এই ব্যাংক ট্রান্সফারের সাথে জড়িত আছেন কিনা সেটা বলেছে। অথরিটি টু অথরাইজ ব্যাংক ট্রান্সফার, বলছে অথরাইজার শুড নট অলসো প্রিপেয়ার দ্য ট্রান্সফার। বলছে যিনি ব্যাংক ট্রান্সফার অথরাইজ করবেন তিনি এই ট্রান্সফার লিস্টটা প্রিপেয়ার করতে পারবেন না, ভিন্ন ব্যক্তি হতে পারে। প্রম্পট ডিসপ্যাচ অফ সাইন চেক, চেক সাইন হওয়ার সাথে সাথে এটা ডিসপ্যাচ করতে হবে, এটা ধরে রাখা যাবে না। এবং পেমেন্টস রেকর্ড প্রম্পটলি ইন নমিনাল লেজার, এই যে পে করতেছি সাথে সাথে যে আমার পেমেন্টটা প্রপারলি যাতে রেকর্ড হয়। তাহলে দেখেন চেক এন্ড ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আমরা কতগুলো বিষয় দেখলাম, যে অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টিং ডকুমেন্ট থাকতে হবে চেক প্রিপারেশন করার ক্ষেত্রে, যেমন ইনভয়েস হতে পারে, এইটা প্রপারলি অ্যাপ্রুভড হতে হবে যে এই চেকটা কি করা যেতে পারে, ট্রান্সফার করা যেতে পারে। অ্যাপ্রুভ হওয়ার পরে এটা চেক সিগনেটরির কাছে প্রিপেয়ার করতে হবে যিনি ভিন্ন একজন ব্যক্তি, যিনি তারপর বলছে এই ব্যাংক ট্রান্সফার এইটার জন্য যে ব্যক্তি রেসপন্সিবল তিনি কি করবেন, এই পুরো প্রসেসটাই কি করবেন, প্রসিড করবেন। এরপরে দুটো বলছে যে অথরিটি টু অথরাইজ ব্যাংক ট্রান্সফার, যিনি অথরাইজ করবেন তিনি কি করতে পারবেন না, শুড নট অলসো প্রিপেয়ার দ্য ট্রান্সফার লিস্টটা প্রিপেয়ার করতে পারবেন না। এই সমস্ত সেগ্রিগেশন অফ ডিউটিজ এর কথা এখানে আলোচনা করেছে। এইগুলো যদি ফলো করা হয় তাহলে উপর রিস্কটা আমরা কি করতে পারবো, মিনিমাইজ করতে পারবো বা এলিমিনেট করতে পারবো, এই আর কি। এখন বলছে কন্ট্রোল ওভার ক্যাশ পেমেন্টস, বলছে একটা এক্সাম্পল দেয়া আছে আপনাদের বইতে কন্ট্রোল ওভার ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে। কি বলেছে, বলেছে বিল্ডিং কোম্পানি হ্যাজ এ লার্জ নাম্বার অফ সাপ্লায়ার, ইট টেক্স ডেলিভারিজ মোস্ট ডেজ। বিল্ড কোম্পানি হ্যাজ এ লার্জ নাম্বার অফ সাপ্লায়ার্স অ্যান্ড ইট টেক্স ডেলিভারিজ মোস্ট ডেজ। বলছে বিল কোম্পানি একটা লার্জ নাম্বার অফ সাপ্লায়ার রয়েছে, তাদের অনেকগুলো সাপ্লায়ার রয়েছে, ইট টেক্স ডেলিভারিজ মোস্ট ডেজ, প্রতিদিনই
এই কোনো না কোনো ডেলিভারি রিসিভ করে থাকে। ডেলিভারিজ আর নোটেড অন গুডস রিসিভ রেকর্ড হুইচ আর ম্যাচড উইথ ইনভয়েস দে অ্যারাইভ। বলছে এই ডেলিভারি রিসিভ করার সময় তারা গুডস রিসিভ নোটের রেকর্ড করে ইনভয়েসের সাথে ক্রস চেক করার চেষ্টা করে। ইনভয়েসেস আর এন্টার টু পেয়াবেল লেজার সিস্টেম। এই ইনভেন্টরি গুলো পেয়াবেল লেজার সিস্টেমে এখন এন্ট্রি দেওয়া হয়, হুইচ ইজ প্রোগ্রামড উইথ ক্রেডিট টার্মস গিভেন বাই ইচ সাপ্লায়ার। বলছে হুইচ ইজ প্রোগ্রামড উইথ ক্রেডিট টার্মস গিভেন বাই ইচ সাপ্লায়ার and produces a payment listing each week when the computer prints all the checks. তো দেখেন ইনভয়েস কি করা হয়, পেয়াবেল লেজারে এন্ট্রি দেওয়া হয়, ইনভয়েস অনুসারে আমাদের যে বুকস অফ রেকর্ডস আছে পেয়াবেল লেজারে এন্ট্রি দেওয়া হচ্ছে, এবং হুইচ ইজ প্রোগ্রাম উইথ ক্রেডিট টার্মস গিভেন বাই ইচ সাপ্লায়ার। সাপ্লায়াররা যে ক্রেডিট টার্মস বা যে সুবিধা দিতে চেয়েছে সেইটা অলরেডি কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম করা রয়েছে, যে কোনো সাপ্লায়ার আমাকে যদি 30 ডেজ, কেউ 45 ডেজ, কেউ 60 ডেজ দিতে পারে, বা কত পার্সেন্ট ক্রেডিট দিয়েছে, এই টার্মস গুলো আগেই কম্পিউটারে কি করা আছে, সেট করা আছে। and produces a payment listing each week. প্রতি উইকেই কাকে কাকে পে করতে হবে কম্পিউটার সিস্টেম থেকে একটা লিস্ট তারা প্রিপেয়ার করে। যেহেতু কম্পিউটার সিস্টেমে কি করা আছে, তাদের মাস্টার ডেটায় ইনপুট দেয়া আছে কোন সাপ্লায়ার কত কি সুবিধা আপনাকে দেবে, হ্যাঁ, সেই অনুসারে একটা পেমেন্ট লিস্ট প্রতি উইকে বের করে এবং প্রিন্ট করে অল দ্য নেসেসারি চেকস। এই পেমেন্টের জন্য চেক গুলো তারা কি করে, এখন প্রিপেয়ার করে। তাহলে দেখেন খুব বিল্ড কোম্পানির সেগ্রিগেশন অফ ডিউটিস গুলো এখানে বর্ণনা করেছে। ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে এই সেগ্রিগেশন অফ ডিউটিস গুলো তারা কি করে থাকে, ফলো করে থাকে। লিন্ডা, the payment clerk takes the checks to the finance controller for authorization and signature. লিন্ডা যে পেমেন্ট ক্লার্ক, সে কি করে, এই চেক গুলো এখন নিয়ে যায় কার কাছে, ফাইন্যান্স কন্ট্রোলারের কাছে। তিনি এটা চেক করেন এবং কি করে, অথরাইজ করেন এবং সিগনেচার করে থাকেন। তাহলে খুব ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে কন্ট্রোল ওভার ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে এই কন্ট্রোলস গুলো একটা প্রতিষ্ঠান ইমপ্লিমেন্ট করতে পারে। এখন আসেন পেমেন্টের ক্ষেত্রে আপনি যখন অডিট করতে যাবেন আপনি কি কি বিষয়গুলো ফলো করতে পারেন, হ্যাঁ, কি কি বিষয়গুলো আপনি অডিট প্রসিডিওরস হিসেবে গ্রহণ করতে পারেন। পেজ নাম্বার 167 এবং 168 পেজে এটা বর্ণনা করা আছে। হ্যাঁ, তো আপনি যখন অডিট করতে যাবেন আপনি কি ধরনের অডিট প্রসিডিওরস গ্রহণ করতে পারেন। 1 নম্বর বলছে পেমেন্ট ইন ক্যাশ এট ব্যাংক, পেমেন্ট ইন ক্যাশ এট ব্যাংক অ্যাকাউন্ট অথরাইজেশন। অর্থাৎ আপনি যখন পেমেন্ট করবেন সেই ক্ষেত্রে অথরাইজেশনটা কি হবে, কি বলছে, ফর স্যাম্পল অফ পেমেন্ট। আপনি এই অথরাইজেশনটা চেক করার জন্য পেমেন্টের আপনি কি করতে পারেন, আপনি একটা স্যাম্পল পেমেন্ট সিলেক্ট করতে পারেন। ধরেন আপনি 12 মাসের জন্য প্রতি মাসের থেকে একটা করে মোট 12টা পেমেন্ট ভাউচার আপনি নিয়ে আপনি কি কি চেক করবেন। 1 নম্বর বলতেছে চেক দ্যাট চেকস আর সাইন্ড বাই পারসন অথরাইজ টু ডু সো উইদিন দিয়ার অথরিটি লিমিট। আপনি চেক করে দেখতে পারেন যে ব্যক্তি এই চেক সিগনেচার করছে তিনি তার অথরাইজেশন লিমিটের ভেতর আছে কিনা। অথরাইজেশন লিমিট বলতে কি বোঝাচ্ছে, অর্গানাইজেশন পলিসি ফিক্স আপ করতে পারে যে এই ব্যক্তি এই পর্যন্ত কি করতে পারবে, অথরাইজ করতে পারেন। ধরেন পারচেজ ম্যানেজার 5 লাখ টাকা পর্যন্ত চেক অথরাইজ করতে পারবে, 5 লাখ টাকার উপরে গেলে পারচেজ ডিরেক্টর সাইন করবে। তো সেই অথরিটি লিমিটের ভেতর থেকেই কেউ চেক সিগনেচার করছে কিনা সেটা আপনি এখন কি করতে পারেন, চেক করতে পারেন আর কি। হ্যাঁ, চেক দ্যাট ব্যাংক ট্রান্সফার ওয়াজ অথরাইজড এন্ড ইনিশিয়েটেড বাই অ্যাপ্রোপ্রিয়েট পারসন। বলছে আপনি এখন যদি ব্যাংক ট্রান্সফার হয় তাহলে একটু আগে দেখতেছিলাম ট্রান্সফার করার জন্য একজন অ্যাপ্রোপ্রিয়েট স্টাফ থাকবে প্রতিষ্ঠানে, সেই অ্যাপ্রোপ্রিয়েট স্টাফ এটা অথরাইজ করেছে কিনা সেইটা আপনি এখন ক্রস চেক করে দেখতে পারেন। চেক টু সাপ্লায়ার ইনভয়েস ফর গুডস এন্ড সার্ভিসেস, ভেরিফাই দ্যাট সাপোর্টিং ডকুমেন্টস আর সাইন্ড অ্যাজ হ্যাভিং বিন চেকড and passed for payment have been stamped paid.
বলছে এখন আপনি চেক করতে পারেন সাপ্লায়ারের ইনভয়েসের সাথে, চেক সাপ্লায়ার ইনভয়েস ফর গুডস এন্ড সার্ভিসেস। আপনি সাপ্লায়ারের ইনভয়েস গুলো চেক করতে পারেন, সাপোর্টিং ডকুমেন্ট গুলো আপনি কি করতে পারেন, চেক করতে পারেন, এবং যখন পেমেন্ট করা হচ্ছে এই পেমেন্টের উপর পেইড স্ট্যাম্পটা হুম প্রপারলি এটা কি করা হচ্ছে কিনা, স্ট্যাম্প করা হচ্ছে কিনা সেটা আপনি চেক করে দেখতে পারেন। পেইড সিলটা স্ট্যাম্প করা হয়েছে কিনা সেটা চেক করতে পারেন। হ্যাঁ, একটা স্যাম্পল পেমেন্ট ভাউচার নিয়ে আপনি এটা দেখতে পারেন। এরপর বলছে যে চেক টু সাপ্লায়ার স্টেটমেন্ট, আপনি সাপ্লায়ার স্টেটমেন্টের সাথে চেক করে দেখতে পারেন যে সাপ্লায়ারের কাছ থেকে যে স্টেটমেন্টটা নেওয়া হচ্ছে তার সাথে আপনাদের যে লেজার রয়েছে বা বুকস অফ অ্যাকাউন্টস এর যে রেকর্ড রয়েছে তার সাথে ঠিক আছে কিনা, কোন ধরনের পার্থক্য আছে কিনা। চেক টু আদার ডকুমেন্ট এভিডেন্স অ্যাপ্রোপ্রিয়েট, যদি আপনি চান আরো বিষয় আপনি চেক করতে পারেন, যেমন বলছে যে পেটি ক্যাশ বুক চেক করতে পারেন, হ্যাঁ, এগ্রিমেন্ট চেক করতে পারেন যে সাপ্লায়ারের সাথে কি ধরনের এগ্রিমেন্ট ছিল, সেই অনুসারে ক্রেডিট টার্মসটা অ্যাপ্লাই করা হয়েছে কিনা, ক্রেডিট টার্মস ফলো করে তাদেরকে পেমেন্ট করা হয়েছে কিনা, এই বিষয়গুলো কি করা যেতে পারে, এখন চেক করা যেতে পারে এই আর কি। তাহলে আমরা দেখলাম পেমেন্ট ইন ক্যাশ এট ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যে অথরাইজেশনটা প্রপারলি এটা অথরাইজ করা হয়েছে কিনা সেটা আমরা কি করতে পারি, চেক করতে পারি। এরপর বলছে রেকর্ডিং। হ্যাঁ, আমি যে পেমেন্টটা করলাম এর প্রপারলি রেকর্ডিং হয়েছে কিনা সেইটা আপনি কিভাবে চেক করতে পারেন। তো বলেছে যে ধরেন আপনি কোনো একটা মাসের 4টা উইকের, ভিন্ন ভিন্ন 4টা উইকের 4টা স্যাম্পেল আপনি কি নিতে পারেন, পেমেন্ট নিতে পারেন, নিয়ে আপনি দেখতে পারেন যে এটা প্রপারলি কি করা হয়েছে কিনা, রেকর্ড করা হয়েছে কি না। 1 নম্বর বলেছে চেক দ্য সিকোয়েন্স অফ চেক নাম্বারস অ্যান্ড এনকোয়ারি ইনটু মিসিং নাম্বারস। আপনি কি করতে পারেন যে আপনি চেক গুলো আপনি এখন চেক করতে পারেন, 1 2 3 4 5 6 এইভাবে চেক নাম্বার গুলো আপনি চেক করতে পারেন এবং দেখতে পারেন কোনো মিসিং আছে কিনা, চেকে কোনো মিসিং আছে কিনা। তো মিসিং নাম্বারটা আপনি কেন সেটা আপনি কোয়ারি করতে পারেন। ট্রেস ট্রান্সফার টু আদার ব্যাংক অ্যাকাউন্টস, পেটি ক্যাশ অ্যাকাউন্ট, আদার রেকর্ডস অ্যাপ্রোপ্রিয়েট, আপনি ট্রেস করার চেষ্টা করতে পারেন যে পেমেন্টটা আসলে কাকে করা হয়েছে, সাপ্লায়ারকে করা হয়েছে কিনা, বা অন্য কারো অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে কিনা, সাপ্লায়ারের যে তথ্য উপাত্ত আছে তার বাইরে অন্য কোনো অ্যাকাউন্টে চেক করা হয়েছে কি না। হ্যাঁ, চেক পোস্টিং টু দ্য নমিনাল লেজার, এই লেজারেও প্রপারলি রেকর্ড করা হয়েছে কিনা, যা পেমেন্ট করা হচ্ছে সেটার জন্য নমিনাল লেজারে পোস্টিং দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনি চেক করতে পারেন। মূলত এই দুইটা টেস্টিং এর কথা আপনাদেরকে বলেছে, আপনি যখন অডিট করতে যাবেন এই দুইটা অডিট প্রসিডিওরস আপনি দেখতে পারেন পেমেন্টের ক্ষেত্রে, একটা হলো অথরাইজেশন আর একটা হলো রেকর্ড। এর বাইরে আরো দুইটা এরিয়ার কথা বলেছে, একটা বলেছে ব্যাংক রিকনসিলিয়েশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা এখানে অডিট করি বা বিভিন্ন অ্যাসুরেন্স সার্ভিস প্রোভাইড করি, বিশেষ করে স্ট্যাচুটরি অডিট, তখন আমরা যে ব্যাংক রিকনসিলিয়েশনটা কি করি বলেন তো, চেক করার চেষ্টা করি। অর্থাৎ তারা একটা নির্দিষ্ট সময় পর পর ব্যাংক রিকনসিলিয়েশনটা পারফর্ম করতেছে কিনা, আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি যে সঠিকভাবে ব্যাংক রিকনসিলিয়েশন প্রিপেয়ার করা হয়েছে কিনা। হ্যাঁ, এই বিষয়গুলো, হ্যাঁ, যে কোনো ব্যাংক রিকনসিলিয়েশনে কোনো আনইউজুয়াল আইটেমস আছে কিনা এই বিষয়গুলো চেক করে দেখার চেষ্টা করি। আপনাদের বইয়ে এই সম্পর্কে চ্যাপ্টার 13-এ ইন ডিটেলস আলোচনা করা আছে। নাইমা আপু যখন পড়াবেন চ্যাপ্টার 13, আমার বিশ্বাস তিনি আরো আলোচনা করবেন এই ব্যাংক রিকনসিলিয়েশন সম্পর্কে। এবং লাস্টের যেটা আছে পেটি ক্যাশ পেমেন্ট, সেই ক্ষেত্রে বলছে যে আপনি পেটি ক্যাশের ক্ষেত্রেও আপনি একটা স্যাম্পল স্বরূপ ভাউচার, হ্যাঁ, নিতে পারেন, কোন একটা পেমেন্ট ভাউচার নিতে পারেন, পেমেন্ট নিয়ে আপনি তার সাথে সাপোর্টিং ডকুমেন্ট গুলো চেক করার চেষ্টা করতে পারেন যে এই সাপোর্টিং ডকুমেন্ট গুলো আছে কিনা, সেটা প্রপারলি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। হ্যাঁ, যদি পেমেন্ট করা হয় পেমেন্টের ক্ষেত্রে পেইড সিল সেখানে দেয়া আছে কিনা, এরকম বিভিন্ন বিষয়গুলো আপনি কি করতে পারেন, চেক করে দেখতে পারেন। ওকে, এখন দেখেন কনটেক্সট এক্সাম্পল টেস্ট অফ কন্ট্রোল ওভার ক্যাশ পেমেন্ট। একটা এক্সাম্পল দেয়া আছে আপনাদের বইয়ে, সেখানে বলছে 168 নম্বর পেজে
বলছে the auditor of build company have decided that it is important to check the computer control that ensures the supplier's credit terms are used, payments are made on time. ওই যে বিল্ড কোম্পানির যে এক্সাম্পলটা আমরা পড়েছিলাম সেই সেই এক্সাম্পলেরই সিকোয়েন্স এখানে বলেছে the auditor of build company have decided that, ডিসাইড করেছে it is important to check the computer control that ensures supplier credit terms are used and payments are made on time. হ্যাঁ, যেহেতু কম্পিউটার সিস্টেম এটা রাখে সেক্ষেত্রে বলতেছে এখন চেক করে দেখা দরকার যে সাপ্লায়ার যে ক্রেডিট টার্ম এবং পেমেন্ট এইগুলো প্রপারলি কি করা হচ্ছে কিনা, ফলো করা হচ্ছে কিনা। টু ডু দিস দে উইল ইউজ এ কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক। যেহেতু কম্পিউটার এর মাধ্যমে সে তার যাবতীয় বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করে থাকে বা রেকর্ডিং করে থাকে, বলছে সেক্ষেত্রে আপনারা কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক ইউজ করতে পারেন। দে উইল প্রসেস এ নাম্বার অফ ডামি ইনভয়েসেস ফর এক্সিস্টিং সাপ্লায়ার্স। চাইলে আপনি কিছু ডামি ইনভয়েস ক্রিয়েট করতে পারেন এক্সিস্টিং সাপ্লায়ারের ক্ষেত্রে এবং চেক দ্যাট কম্পিউটার প্রসেস দ্য পেমেন্ট এট দ্য কারেক্ট টাইম। বলছে যে এই যে ডামি ইনভয়েস গুলো আপনি প্রিপেয়ার করলেন এইগুলা প্রপারলি কি হচ্ছে কিনা বলেন তো, রেকর্ডিং হচ্ছে কিনা এই কম্পিউটার সিস্টেমে, সেটা আপনি চেক করতে পারেন। স্যার রেকর্ডিং বলছে হচ্ছে স্যার, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে স্যার। জি জি স্যার এই রেকর্ডিং কথা বলেন নাই, স্যার বলছে পেমেন্ট সিস্টেম। জি জি হ্যাঁ, পেমেন্ট সিস্টেমের কথা আমি বলেছি যে পেমেন্ট সিস্টেমে আপনি একটা ডামি ইনভয়েস ক্রিয়েট করলেন সেটা প্রপারলি রেকর্ড হচ্ছে কিনা। আর লাস্টেরটা বলছে যে সিএএটিস উইল বি কাভার্ড ইন মোর ডিটেলস ইন চ্যাপ্টার 11। যখন চ্যাপ্টার 11 পড়াবে তখন মোর ডিটেলস ওখানে কভার করা হবে আর কি। আচ্ছা, এখন আসেন আমাদের বইয়ের পেজ নাম্বার 168, 168 নাম্বার পেজে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন দেয়া আছে 4 এবং 5। এই দুইটা ইন্টারেক্টিভ কোশ্চেন আপনারা পড়ার চেষ্টা করেন, পড়ে এখনই আমরা কি আনসার হবে আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, পেজ নাম্বার 168 সবাই বের করেন। পেজ নাম্বার 168 বলছে হুইচ টু অফ দ্য ফলোইং কন্ট্রোল অ্যাক্টিভিটিজ আর মোস্ট লাইকলি টু রিডিউস দ্য রিস্ক অফ পেমেন্টস বিং মেড টুয়াইস ফর দ্য সেম লায়াবিলিটি। বলছে নিচের কোন দুটো কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করলে কোনো একটা পেমেন্টের জন্য ডাবল টুয়াইস একাধিকবার পেমেন্ট করা না লাগতে পারে। আপনি একবার পে করলেন আবারও তার জন্য পে করা যাতে না লাগতে পারে। এই রিস্কটা কিভাবে মিনিমাইজ করা যায় কোন কোন ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করলে। স্ট্যাম্পিং পেইড অন ইনভয়েসেস দ্যাট হ্যাভ বিন পেইড, যে যা পেইড করা হচ্ছে সেটার জন্য তার উপর স্ট্যাম্প আমরা করতে পারি, পেইড সিল দিতে পারি। ফ্রম ডিসপ্যাচ অফ চেক, যে চেক কাটতেছি সেটা সঠিক সময়ে ডিসপ্যাচ করতে পারি। অথরাইজেশন অফ পেমেন্ট, পেমেন্ট যখন করতেছি এটা প্রপারলি অথরাইজ করা হচ্ছে কিনা, যদি অথরাইজ করা হয় তাহলে দ্বিতীয়বার আর পেমেন্ট করা নাও লাগতে পারে। চেকিং সাপ্লায়ার স্টেটমেন্ট বিফোর পেমেন্ট আর মেড, আমরা পে করার আগে সাপ্লায়ার স্টেটমেন্টটা চেক করতে পারি। তাহলে কোন দুইটা হবে বলেন তো র্যাঙ্কিং এ? স্যার এ আর সি হবে স্যার, অথরাইজেশন অফ পেমেন্টস, আর হচ্ছে স্যার এ নাম্বার হবে যে স্ট্যাম্পিং পেইড অন ইনভয়েসেস দ্যাট হ্যাভ বিন পেইড। এ আর সি। হ্যাঁ, এ অ্যান্ড সি হতে পারে। আমরা যদি র্যাঙ্কিং করি তাহলে আমি যা পে করতেছি তারপর পেইড সিল দিব, এবং অথরাইজেশন যদি পেমেন্টের ক্ষেত্রে আমি প্রপারলি অথরাইজ করি তাহলে এই রিস্কটা মিনিমাইজ করা যাবে আর কি। স্যার এখানে সাপ্লায়ার স্টেটমেন্টটাও তো স্যার মানে ভ্যালিড, এখানে সাপ্লায়ার স্টেটমেন্টটা তো স্যার চেক করা যেতে পারে বিফোর পেমেন্ট আর কি। এই ভ্যালিড কোশ্চেন, আপনার এমসিকিউ কোশ্চেন। আমাকে চারটার ভিতর যে দুইটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট র্যাঙ্কিং করতে হবে, 1 2 3 4। র্যাঙ্কিং করে করতে হবে, হ্যাঁ হ্যাঁ। এই জন্য অবশ্য প্রথম ঠিক যে স্যার, দুটো বলেছেন, হ্যাঁ ইনভয়েসেস পেইড যদি স্ট্যাম্পটা এটা অবশ্যই আগে আসে। যদি 3টা বলতো তখন আমরা ডি কে নিতে পারতাম। হ্যাঁ, যদি 4টা বলতো তাহলে এবিসিডি সবগুলোই আসতো। এই আর রাইট কি। স্যার। আচ্ছা, লাস্টের যে কোশ্চেন 5 নাম্বার বলছে দ্য অডিটর অফ সানি পিএলসি হ্যাজ আইডেন্টিফাইড দ্যাট
there is no procedure to track purchase invoices due dates. বলছে যে সানি পিএলসির অডিটর আইডেন্টিফাই করলো দেয়ার ইজ নো প্রসিডিওর, কোনো প্রসিডিওর নাই টু ট্র্যাক পারচেজ ইনভয়েসেস ডিউ ডেট। পারচেজ ইনভয়েসের যে ডিউ ডেট, কবে পে করতে হবে, এই ডেটটা ট্র্যাক করার কোনো উপায় তারা খুঁজে পাচ্ছে না। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কনসিকুয়েন্স উইথ হুইচ মাইট অ্যারাইজ অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট ডেফিসিয়েন্সি। বলছে উপরের এই রিস্কের কারণে বা ডেফিসিয়েন্সির কারণে নিচের কোন রিস্কটা হতে পারে। কনসিকুয়েন্স বলতে বোঝাচ্ছে রিস্ক, কোন ইম্প্যাক্টটা পড়তে পারে অর্গানাইজেশন, কোনটা হবে বলেন? prompt payment discount may not be obtained, goods not actually received may be paid for, inferior goods may be purchased, payment may be made to fictitious suppliers. স্যার অপশন এ, ডিসকাউন্ট না পেতে পারে। হ্যাঁ, তাই না? এরকম টার্মস এন্ড কন্ডিশন দেয় না যে আপনি এই নির্দিষ্ট টাইমের ভিতর পেমেন্ট করলে 10% ডিসকাউন্ট পাবেন, তাই তো? তো আপনি ডিউ ডেটে আপনি পেমেন্ট করতে পারলেন না, তাহলে কি হবে? তখন বলতেছে যে আপনি এই ডিসকাউন্ট যেটা আপনাকে দেওয়ার কথা সেইটা আপনি অ্যাভেল নাও করতে পারেন, এটা হতে পারে। তো যাই হোক, আজকে আমরা চ্যাপ্টার 7 পারচেস সিস্টেম শেষ করলাম। অর্থাৎ আমরা চ্যাপ্টার 5 পড়েছি, চ্যাপ্টার 6 পড়েছি এবং চ্যাপ্টার 7 শেষ করলাম। তো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা এই চ্যাপ্টার থেকে? কোশ্চেন করতে পারেন। ওকে, কারো কোনো কোশ্চেন নেই, ঠিক কিনা? একটা প্রশ্ন ছিল স্যার, টেস্ট অফ কন্ট্রোল ওভার গুডস ইনওয়ার্ড এন্ড ইনভয়েসের মধ্যে পার্থক্যটা কি, মানে দুইটা ডিফারেন্ট আমরা কিভাবে করব? কত নাম্বার পেজ? স্যার 165 স্যার, 165 65। 165 নাম্বার পেজে। হ্যাঁ বলেন, এখানে কি হয়েছে? স্যার এই যেখানে টেস্ট অফ কন্ট্রোল ওভার গুডস ইনওয়ার্ড এন্ড ইনভয়েস, এই দুইটার মধ্যে স্যার মানে আমরা সেগ্রিগেশন কিভাবে করব, মানে কোথায় বলতেছেন ভাই, আমাকে বলেন তো এইখানে। স্যার ওই যে কনটেক্সট এক্সাম্পল স্যার, ওই এক্সাম্পলটা হ্যাঁ হ্যাঁ, এখানে কোনটা কন্টেক্সট এক্সাম্পলে কোনটা? স্যার এই যে এই ইনওয়ার্ড গুডস ইনওয়ার্ড এন্ড ইনভয়েস, এই দুইটা যে বিষয় বলছে। কন্টেক্সট এক্সাম্পল থেকে বলতেছেন আপনি? জি 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 স্যার। অডিটর ইজ ভেরিফাইং কন্ট্রোল ওভার গুডস ইনওয়ার্ড এট এমসিএল, এখানে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে এখানে কি বুঝতেছেন না আপনি? মানে ইনওয়ার্ডটা আর ইনভয়েসটা, এই দুইটা জিনিস একটু যদি আবার বলতে। আচ্ছা, ইনওয়ার্ড, গুডস ইনওয়ার্ড, দ্য অডিটর ইজ ভেরিফাইং কন্ট্রোলস অর গুডস ইনওয়ার্ড, মানে যে প্রোডাক্ট তারা রিসিভ করতেছে বা যে গুডস সাপ্লায়ারের কাছ থেকে তারা রিসিভ করতেছে, এইটাকে বলছে ইনওয়ার্ড। বুঝতে পারছেন? গুডস ইনওয়ার্ড, যেটা তারা কি করতেছে, রিসিভ করতেছে। হ্যাঁ, এইটাকে she select a sample of goods received records and check that they are in sequence, inquiry into any missing numbers। হ্যাঁ, তারা কি করবে? সিলেক্ট করবে স্যাম্পল অফ গুডস রিসিভ রেকর্ড, জিআরআর অথবা জিআরএন, গুডস রিসিভ নোট, সেটা চেক করবে যে দে আর ইন সিকোয়েন্স, সিকোয়েন্সিয়ালি আছে কিনা, এনকোয়ারি ইনটু এনি মিসিং নাম্বার, কোনো মিসিং নাম্বার আছে কিনা, এই বিষয়গুলো। এন্ড চেকিং এভিডেন্স দ্যাট দ্য কোয়ালিটি চেকস হ্যাভ বিন ক্যারিড আউট, এই যে প্রোডাক্ট গুলো রিসিভ করতেছে বা গুডস গুলো রিসিভ করতেছে, এটার কোয়ালিটি চেক করা হয়েছে কিনা। কোয়ালিটি চেক না করে তো কেউ রিসিভ করতে পারে না, ঠিক কিনা? তাহলে কি জি হবে? স্যার। যে কোয়ালিটি কোয়ান্টিটি এনশিওর করে প্রোডাক্ট সাপ্লাই করার কথা সেটা নাও হতে পারে। এই আর কি। আপনি বুঝছেন এখন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার পেজ নাম্বার 166 এর একটা লাইনটা এটা একটু স্যার আবার যদি এক্সপ্লেইন করতেন, যে ফলস ইনভয়েসেস আর পেইড ইন এরর। ইয়ে, ফলস ইনভয়েস মানে
অ্যাকচুয়াল ইনভয়েস না। হ্যাঁ, ধরেন আপনি প্রোডাক্ট রিসিভই করেন নাই, কিন্তু কেউ ইন্টেনশনালি, হ্যাঁ ইন্টেনশনালি একটা ফলস ইনভয়েস ক্রিয়েট করে পারচেজ ডিপার্টমেন্টে পাঠালো, সরি পেমেন্ট ডিপার্টমেন্টে পাঠালো, এবং পেমেন্ট ডিপার্টমেন্ট এটা কি করে দিল বলেন তো, পে করে দিল। এইটাকে বলতেছে ফলস ইনভয়েস। কারণে আমি কি করতে পারি, পে করে দিতে পারি, একটা রিস্ক এর কথা বলতেছে। হ্যাঁ, এটা হলো ইন্টেনশনালি কেউ এরকম করতে পারে আর কি। তো এইটা তো একটা রিস্ক, কি রিস্ক না প্রতিষ্ঠানের জন্য? জি স্যার, রিস্ক এটা। ক্লিয়ার? আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। তো আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমাদের চ্যাপ্টার শেষ করলাম, চ্যাপ্টার 7। আমরা চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7 তিনটা চ্যাপ্টার আমরা শেষ করেছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি আরেকটা চ্যাপ্টার শুরু করবো আজকে, চ্যাপ্টার 8? Yes, sir. ইয়েস স্যার। স্যার তাহলে কি আজকে কি শেষ করে দেবো স্যার? না, এটা আপনাদের ইচ্ছা। আমরা তো একটা চ্যাপ্টার শেষ করলাম, আমি যদি আপনারা চান আমি কন্টিনিউ করতে পারি, চ্যাপ্টার 8টা শুরু করতে পারি। হ্যাঁ, আমরা চ্যাপ্টার 8টা কিছু অংশ পড়ি, পড়ে শেষ করি, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার। ওকে, আমরা চ্যাপ্টার 8-এর কিছু অংশ পড়ে তারপর শেষ করি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি অনেকক্ষণ ধরে আপনারা ক্লাস করতেছেন, সেই 7টা থেকে। হ্যাঁ, স্যার আর আবার একটু ধৈর্য ধরেন। রেগুলারের পর আবার রেগুলার রিভিউ করার লাগে তো স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি আহ আমার ক্লাসও তো প্রায় শেষের পথে। আমি চ্যাপ্টার 8টা একটু শুরু করি, শুরু করে শেষ করে দিব। হ্যাঁ, ক্লাস আজকের মতো।